হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এপিসোডটি আমরা একটু ব্যতিক্রমভাবে সাজিয়েছি। আপনারা সবাই জানেন আজ বাংলাদেশের কিংবদন্তি আইয়ুব বাচ্চু, আজ ওনার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আর এই দিনটি আমাদের বাংলাদেশের মিউজিকের ইতিহাসে একটি সাদা-কালো দিন। এই দিনটি আমাদের কাছে কখনোই রঙিন হবে না আর, রংহীন। তো আজকের এই বিশেষ দিনটি সবাই একসাথে স্মরণ করার জন্য এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজন। আমরা যে যেখানেই আছি সবাই মিলে একসাথে আল্লাহর কাছে ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আজকে আমাদের সাথে আছেন ওনার খুবই কাছের এবং খুবই প্রিয় দুজন ব্যক্তি। আমরা সবাই ওনাদেরকে জয়েন করিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, সবুজ, আসসালামু আলাইকুম ভাইয়া, মাসুদ ভাই, শামীম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাসুদ ভাই। কেমন আছো হ্যাঁ, সবুজ? হ্যালো মাসুদ ভাইয়া। আপনারা? হ্যাঁ শামীম ভাই, আলহামদুলিল্লাহ আছি ভালো। যতটুকু ভালো থাকা যায় আজকের এই দিনে, এই আর কি। সত্যি তাই, আজকে আমাদের খুবই একটা দুঃখের আচ্ছা, দিন। আপনারা তো আজকে ভাইয়া আমি সবার আগে, হ্যাঁ আজকে আমাদের একটা, আমি সবার আগে বলে নিচ্ছি যে আজকে আসলে এই দুজন গেস্ট আমাদের মাঝে আছেন, বাট ওনারা বিশেষ করে দুইজন আজকে জানিনি, আজকের একটি মানে আমাদের অনেক কষ্টের দুঃখের একটি দিন এবং ওনারা দুজনই ব্যস্ত থাকে, ব্যস্ত থাকাটাই স্বাভাবিক আজকের এই দিনে। তো তারপরও আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে আজকের এই দিনে একটু সময় দিয়েছেন। মাসুদ ভাই এবং শামীম ভাই, আপনারা কেমন, আজকের দিনটা কেমন যাচ্ছে, মানে আপনাদের অনুভূতিটা একটু জানতে চাচ্ছিলাম ভাইয়া। শামীম ভাইকে এখন দেখছি গাড়িতে, আমি মাত্র গাড়ি থেকে নেমে বাসায় ঢুকলাম। হ্যাঁ, কিছুক্ষণ আগেই মাসুদ ভাই ঢুকেছিল, উনি গাড়ি থেকেই ঢুকছিল, উনি বাসায় যাচ্ছিলেন মেবি, না ভাইয়া? ড্রাইভ করছিলেন। হ্যাঁ, আমি স্টিল দেখছি উনি এখন স্টিল গাড়িতে। আমি সরি, সারাদিন চিল্লেতে আসলে যেটা হোক, আমরা আপনারা সবাই জানেন বস আজকে 2 বছর হয়ে গেল আমাদের মাঝে নেই। এটা আসলে কোনোভাবেই আমাদের মানে মানে আমি মানতে পারি না, সেটা সত্যি কথা। আমরা তাও ওনাকে ঘিরে সবসময় একটা ছোটখাটো আয়োজন করে থাকি, এবারও করেছি চিটাঙে, কবরস্থানের দোয়া মাহফিল এবং একটি মেজবান। আমি গাড়িতে বসার কারণ হচ্ছে ওখানে এত মানুষ এবং ক্রাউডেড, আসলে করতে পারছিলাম না। এবং তোমার স্ট্রিমিয়ারটাতে ঢুকতে একটু ঝামেলা হচ্ছিল, এখানে নেটের অনেকগুলো মানুষের আসলে মোবাইল ফোন একটা হয়ে যাওয়াতে বোধহয় নেটে একটু চাপ পড়েছে। হ্যাঁ, তো সেই জন্য আমি গাড়িতে বসেই ভাবলাম যে এখান থেকে একটু নিবৃত্তি কথা বলা যায় যদি। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রায় 1500 এতিম বা এতিম শিশুদের, যাদেরকে আমরা আজকে একটু ভালো খাওয়ার চেষ্টা করেছি, খাওয়ানোর চেষ্টা করেছি। এবং ওনার যারা সমসাময়িক মানে কন্টেম্পোরারি যারা ছিলেন মিউজিশিয়ান চট্টগ্রামে এবং ফেলো মিউজিশিয়ান যারা ছিলেন জুনিয়র মিউজিশিয়ান, তাদেরকে দিয়ে একটা ছোট আয়োজন, মানে ওনাদেরকেও আমরা এন্টারটেইন করেছিলাম এবং কবরস্থানে দোয়া মাহফিল হয়েছে। এবং এটা শুধু আমরা না, মানে বন্ধু মহল এবং গুণগ্রাহী ছাড়া ওনার ফ্যানরাও বিভিন্ন ধরনের আয়োজন করেছেন। আসলে সারা বাংলাদেশেই ওনার জন্য অনেক দোয়া মাহফিল হয়েছে, তার ভিতর থেকে একটি হাতও যদি আল্লাহ কবুল করে ওনার জন্য, সেটাই আমাদের হচ্ছে চরম পাওয়া, আমাদের চরম চাওয়া। সবুজ, আসলে তোমাকে আসলে ধন্যবাদ দিব না, কারণ ধন্যবাদটা তোমার জন্য অনেক ছোট হয়ে যায়। তুমি আসলে যেটা করার চেষ্টা করেছো বা করছো সেটা অত্যন্ত সুন্দর, এবং আমরা চাইবো তোমার মাধ্যমে যারা দর্শক এখন দেখছেন তাদেরকে বলতে যে আমাদের বসের জন্য অনেক 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 দোয়া করবেন, যেন আল্লাহ ওনাকে বেশ খুবই ভালো রাখে এবং উনি যেন খুব মানে সম্মানিত আসনে থাকেন সবসময়। এবং উনি যা করে দিয়েছেন আমাদের দেশের জন্য এবং আমাদের জন্য, আমরা যেন সেটাকে লালন পালন করতে পারি। এটা হচ্ছে আমার চাওয়া, চাই সবসময় যেন আল্লাহ আমাদের এই উনি যেটা চেয়েছেন, ওনার যে স্বপ্নগুলো ছিল সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি, আমরা যারা আছি আমরা যেন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। শামীম ভাই, আপনাকে আসলে আমি একটু দর্শকদের জানিয়ে রাখছি ভাই,
আজকে আমাদের সাথে ওনারা যে আয়োজনটা করেন ওই আয়োজন থেকে সরাসরি আমাদের সাথে জয়েন করেছে। ওনার নেটওয়ার্কে একটু মানে এই কারণে হয়তো একটু প্রবলেম পাবেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট আজকে থ্যাঙ্কফুল ওনাদের দুজনের কাছে যে দুইজন আমাদের সাথে ওনাদের মূল্যবান একটা সময় আমাদেরকে দিয়েছে। বাই দ্য ওয়ে শামীম ভাই আপনি থাকেন, আমি একটু মাসুদ ভাইয়ের সাথে মাসুদ ভাইয়ের কাছ থেকে একটু জেনে আসতে চাচ্ছি। মাসুদ ভাই আপনি কি অবস্থা, আপনি কেমন আছেন ভাইয়া? আজকের দিনে আসলে ভালো থাকা যায় না, তবে ভালো না থাকার মধ্যেও আজকে একটা ভালো দিন বলবো আমি, যে একটা ইতিহাস রচিত হলো 2 বছর মৃত্যুবার্ষিকীতে, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট বসের জন্য যেটা করলেন, এটা আসলে একটা মাইলস্টোন এবং এটা হিস্ট্রি হয়ে থাকবে। এবং এটা পরবর্তী জেনারেশন বা এখনো যারা আছেন তাদের জন্য এটা একটা নতুন দিগন্তর সূচনা বলা যায়, যে সরকারিভাবে একটা শিল্পীকে এরকম সম্মান জানানো, মন্ত্রী পর্যায়ে সচিব পর্যায়ে গভর্নমেন্ট নিজে আর্কাইভ করছে তার সৃজনশীল যে কাজগুলো উনি করে গেছিলেন, উনি যেগুলো কপিরাইট নিজে হাতে করে গিয়েছিলেন সেগুলোকে সংরক্ষণ করার জন্য, যেন কোনোভাবেই ছড়িয়ে ছিটিয়ে না যায় বা কেউ খারাপভাবে ব্যবহার করতে না পারে। কভার বা ট্রিবিউট বা সবকিছুই একটা একটা নীতিমালা আছে বা একটা সিস্টেম আছে, ওই সিস্টেমের মধ্যে থেকেই যেন করতে পারে। সবই করতে পারবে, কোনো বাধ্যবাধকতা নাই যে করতে পারবে না, বাট কিছু দিক নির্দেশনা আছে কপিরাইট লতে, সেইগুলো তুলে ধরে ওনারা ডিজিটাল আর্কাইভিং করলেন। ওনার টোটাল 23টা অ্যালবাম, সলো অ্যালবাম এবং ব্যান্ড অ্যালবাম মিলিয়ে, যেগুলো উনি জীবিত থাকা অবস্থাতেই কপিরাইট করে গেছেন। এবং যেহেতু আমি এই দায়িত্বে ছিলাম, আরেকটা জিনিস বলে নিই, সবাই হয়তো জানেন কি জানেন না, যে শামীম ভাইয়ের আমাদের দুজনের ভিতরে দায়িত্বর কিছু ব্যাপার ছিল সবসময়তেই, যে শামীম ভাই অলওয়েজ একটা পার্ট হ্যান্ডেল করতো বাইরের সাইডটা, শো প্রোগ্রাম কন্ট্রাক্ট গাড়ি অমুক মানে যা কিছু আছে, প্লেন ফেয়ার মানে ইন্টারন্যাশনাল অ্যাব্রোড ট্যুর সবকিছুই। আর ইন্টারনাল যেগুলো বিষয় সেগুলো হচ্ছে যে আমার উপরে এসে বর্তাইতো, যেটা এবি কিচেন, ওনার পার্সোনাল ফ্যামিলি যেটাই হোক, ওনার সবকিছুতেই দেখতে হতো। তো কপিরাইটটাও ছিল এরকম একটা বিষয়, যে উনি জীবিত থাকা অবস্থায় আমরা 7-8 সালের দিকে এরকম অনেকগুলো কপিরাইট করি। তো সেই কপিরাইটেড সংগুলাই আসলে অবহেলিত ছিল, এখনো ঠিক মতো পাইনি। তো কপিরাইট অফিস আমাকে নক করে বলে যে এগুলো একটুখানি আমাকে খুঁজে টুজে ঠিক করে দেওয়ার জন্য, এবং দেওয়ার পরে আজকে এসে একটা সরকারিভাবে বিশাল ট্রিবিউট বলতে পারি, বা বিশাল কিছুই আমি বলতে পারি, যে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কখনো হয়নি যে একটা শিল্পীকে সরকারিভাবে রেকগনিশন দেওয়া, যে রক আইকন, ওনার মেধাসত্ব সারা জীবনে যে উনি যা করে গেছেন সেই মেধাসত্ব নিশ্চিত করেন এবং ডিজিটাল আর্কাইভিং। এই প্রোগ্রামটা আজকে ছিল, যেখান থেকে আমি ডিরেক্ট এসে জয়েন করলাম আপনার সাথে, আপনাদের প্রোগ্রামে যারা দেখছেন। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে আমিও গাড়িতে ছিলাম, আমিও এখনো ঘাম মুছি নাই। এই হচ্ছে দুপুর থেকে এরকম একটা ইয়েতে ছিলাম। আর দোয়া খায়ের নামাজ পড়ে যেটা দোয়া, সেগুলো তো আছে। আমি বলেছিলামও যে এরকম মানে আমরা আলাপ যদি করিও একটু আমরা ডিফারেন্ট টপিকে আলাপ করব আজকে। আপনারা বসকে সবাই চিনেন, ওপেন বুক, কেউ গুগলে গেলে পাবেন, উইকিপিডিয়াতে পাবেন, ইউটিউবে পাবেন, ওয়েবসাইটে পাবেন, সবকিছুতেই পাবেন। কিন্তু ওনার অনেকগুলো দিক হয়তো অনেকেই জানে না, যেটা আমরা ওনার সাথে দেখে শিখেছি, যে কিভাবে মানুষ হতে হয়, কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে পরই হতে হয়, মানুষের কাজে আসতে হয়, মানুষকে সাপোর্ট দিতে হয়। উনি যেভাবে ছোটদের সাপোর্ট দিতেন বিভিন্ন ভাবে আর কি। তো সেই দিকগুলাই আমরা মনে হয় আজকে কথা বলতে পারি, যেহেতু কথা বলতেই হবে। এখানে কোনো মানে আমরা চেহারা দেখতে সবাই বসে থাকবে না, কিছু শুনতে চাইবে। শামীম ভাই আমার মনে হয় আসেন
হ্যাঁ। আমি জড়িয়ে ফেলছি কথা, না আসলে আমি আছি হ্যাঁ শামীম ভাই। বলতেই পারি না, না কথা না বলতেই পারি না। শামীম না ভাই না না শুরু করলেন। এখানে আসলে আসলে আমরা আমরা কথা বলি কম। হ্যাঁ, যে আসলে আমরা সবসময় কাজের মানুষ ছিলাম এবং কাজটাতেই প্রাধান্য দিতাম, সেটা এখনো তার ব্যতিক্রম নয়। তো যেটা মানে মাসুদ যেটা বললো সেটা আসলে একটা বিশাল ব্যাপার বাংলাদেশের জন্য, বাংলাদেশের একজন মিউজিশিয়ানের জন্য। আমরা কপিরাইট বোর্ডকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রণালয়কেও, যে যারা এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। আর আজকের এই দিনে অপূর্ণতাটা হচ্ছে যে উনি নাই, এটা একটা বিশাল অপূর্ণতা। সাথে সাথে একটা ছোট করেও প্রাপ্তি হলো বা এই জিনিসটা হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে অনেক বড় হাজার হাজার প্রাপ্তি। কোটি কোটি শুকরিয়া। অনেক বড় প্রাপ্তি। আহ আসলে কি বলবো, আমরা তো আসলে ওভাবে বলি এই লোকটা, আমরা সবসময় শুনতাম এবং কাজ করতাম, এক্সিকিউশন করতাম। হ্যাঁ, তো বলার বা দেখানোর কোনো ইচ্ছাই আমাদের সবসময় কোনো সময় থাকে না, এখনো তাই নাই। আহ আসলে বিশাল একটা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে ডিব্রুতে অনেক লোককে কাজ করতে হয়, অনেকজন ম্যান বিহাইন্ড এটা কাজ করে। সবাইকে নিয়ে এভাবে আসলে ফ্রন্ট লাইনে আনাও যায় না, করা যায় না, বাট এটার পিছনে যারা কাজ করেছেন শামীম ভাইয়ের লাইনটা মেবি ফল করেছে, নেটওয়ার্কের আসলে মানে এটা দুঃখের বিষয় যে প্রবলেম। আমাদের আজকে বাংলাদেশে ইন্টারনেট, ফোন সবগুলাই একটু খুব বাজে কন্ডিশনে ছিল। কারণ হ্যাঁ আমি কপিরাইটের ইভেন্টে ছিলাম, ওখানে গিয়েছিলাম, তো ওখানেও কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়েছিল। মানে এখানে তো নেটের অবস্থা ইন্টারনেট, খুবই খারাপ, নেটের কেন অবস্থা জানি না। আসলে তো বাংলাদেশ খারাপ। আজকে যদি স্ট্রাইকও আমার ডেকেছিল, মনে হয় মানে অনেক ফেমার ভেতরে ওরা ওকে টাকাটাকি করতেছে, মানে টিকিটকে আজকে বারবার স্ট্রাইকও ডেকেছিল, নেট কিন্তু করছে। তো এটা আমি মাসুদ এবং নিচ্ছি, যদি আমাকে একটু ছাড়ো তাহলে আমি হয়তো আবার ফিরে এসে দেখি জয়েন করতে পারি কিনা, যদি ততক্ষণ তোমরা থাকো। আমাকে যদি একটু এক্সকিউজ করো, আমি দর্শক বোর্ডের কাছে বিনীত করজোড়ে ক্ষমা চাচ্ছি, কারণ আসলে ভেতরে একটা আয়োজন, এত বিশাল আয়োজন এবং সব মানুষরা এসছেন, সবাই বিশিষ্ট জনেরা এসছেন, গুণীজনরা এসছেন, তাদেরকে একটু সময় দিতে হচ্ছে। হ্যাঁ, তো ইফ শিওর ইউ শিওর ডোন্ট মাইন্ড ক্যান আই লিভ ফর সাম টাইম। শিওর ভাইয়া। আপনি তাহলে আপনি আসলে ভাইয়া আজকে যেটা হচ্ছে যে একটা অনুষ্ঠানের আয়োজনের মধ্যে আছেন এবং সম্পূর্ণ দায়িত্বটাই ওনার উপর আমরা জানি। তো ওখান থেকে ভাইয়া আমাদের সাথে জয়েন করেছে। আহ, তাহলে ভাইয়া আপনি, হ্যাঁ আপনি তাহলে ওইখানে একটু ইয়ে করেন, সমস্যা নেই। আর আপনি যেটা করবেন যে আমাদেরকে যদি পসিবল হয় আপনার ওই আয়োজনের একটু সিনারিটা একটু দেখায়েন পরে। ভাইয়া নেটওয়ার্কে, হ্যাঁ ইয়া আচ্ছা, হ্যাঁ মাসুদ ভাই যেটা বলতেছিলেন আপনি। না আসলে মানে অনেক দুঃখর দিন, আমাদের শোকের। মানে আমাদের জন্য তো এই মাসটা শোকেরই, এবং এই ডেটটা আসলে শোকেরই ডেট আমাদের, 18 অক্টোবর। কিন্তু আজকে প্রাপ্তিটা আমি মনে করছি যে এটা একটা বিশাল প্রাপ্তি আমাদের জন্য, যে বাংলাদেশের প্রথম রক আইকন, যাকে স্বীকৃতি দেওয়া এবং ওনার কর্মগুলাকে সরকারিভাবে আর্কাইভ করা এবং একটা নীতিমালা ঘোষণা করা যে কিভাবে ওনার গান ট্রিবিউট করলে কিভাবে ট্রিবিউট করতে পারবে, ওনার গান কমার্শিয়াল ইউজ করতে হলে কিভাবে ইউজ করতে পারবে, সেই ফর্মুলা বা সেই নীতিমালাগুলো ওনারা আজকে বলেছেন, দিয়েছেন। এবং যেহেতু অনেক মাননীয় ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এটা ভাই আমাদের জন্য, আমরা ওয়েট মাননীয় মন্ত্রী করছিলাম এটার জন্য। মাননীয় মন্ত্রী মহোদয় এই আশ্বাসও দিয়েছেন যে শুধু এখানেই এটা থেমে থাকবে না, আমরা এই হল অফ ফেম, মানে আমাদের এটা ছিল একটা হল অফ ফেম দরকার বাংলাদেশে, যে হল অফ ফেমে সব সব আর্টিস্টরাই তো আসলে আমাদের কাছে দামি। আমি আমার বসের জন্য, হ্যাঁ আমি নিজের বাবাকে তো অবশ্যই বলে না বেশি ভালোবাসবেন, বাট অন্যরাও তো দামি, আমাদের দেশের জন্য সবাই দামি, যারা চলে গেছেন, যারা আছেন, সবকিছুর জন্য। তো গভর্নমেন্ট একটা হল অফ ফেমের একটা জায়গাতে এসছে, যেরকম একটা আর্কাইভ, ডিজিটাল আর্কাইভ করতে হবে, বা আমাদের এই শিল্পীদেরকে বাঁচিয়ে রাখতে হবে, বা ওনাদেরকে পেট্রোনাইজ করতে হবে, বা ওনারা যারা চলে গেছেন তাদের কাজগুলোকে, কর্মগুলোকে স্বীকৃতি দিয়ে একটা জায়গায় রাখতে হবে, যেন মানুষ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে না নিতে হয়, আর নিলেও ইনফ্রিনসমেন্ট যে ব্যাপারটা আছে সেই বিষয়টাকেও তারা প্রাধান্য দিয়েছে, যেখানে শিল্পী পরিবার, গীতিকার
বা যারা এগুলোর সাথে সম্পৃক্ত ছিল তারা কোনো কিছুই পায়নি, পাচ্ছে না। শিল্পীরা দুস্থ হয়ে মারা যাচ্ছে। তো সেই বিষয় থেকেই আসলে গভর্নমেন্ট এমন একটা জায়গাতে এসছে, তো এটা আসলেই আমাদের জন্য খুবই ভালো একটা দিক বাংলাদেশ মিউজিকের জন্য, ব্যান্ড মিউজিক বলি আর পুরো ইন্ডাস্ট্রির জন্য। এই প্যান্ডামিকে আর কিছু হোক আর না হোক, একটা জিনিস বুঝতে পেরেছে সমস্ত মিউজিশিয়ান, শিল্পী বা এই সমাজটা যারা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার পরে তো মিউজিক বা মানে সবকিছু ফুলফিল হওয়ার পরে হচ্ছে এন্টারটেইনমেন্ট সেক্টর। জি তো জি। এই এন্টারটেইনমেন্ট সেক্টরের মানুষরা বুঝতে পেরেছে আসলে আমাদের অবস্থানটা আসলে কোথায়, যে মানুষের যখন পেটে ভাত জুটছে না, তার একটা মিউজিশিয়ান বা একটা শিল্পী বা একটা আর্টিস্ট, একটা পেইন্টার, যে কোনো ক্রিয়েটিভ মানুষ, তাদের জায়গাটা কোথায়? তারা আসলে তারা তো কোথাও নাই, দে আর আউট অফ নোওয়্যার। তারা হাত পাততেও পারে না, আবার তারা দিতেও পারে না, আবার দেখাতে হয় তাদেরকে যে আমরা হ্যাঁ ত্রাণ দিচ্ছি, আমক করছি, তামক করছি, বাট হয়তো তাদের ব্যাংকে খুব একটা ভালো অ্যামাউন্ট নাই। আজকে একটু লাইনটা ডিস্টার্ব করছে, মেবি বাংলাদেশের নেটওয়ার্কে একটু প্রবলেম। মাসুদ ভাই আহ, ওনার নেটওয়ার্ক একটু ইয়ে হচ্ছে, আমরা একটু ওয়েট করি ওনার জন্য। Having trouble connecting this often caused unstable internet connection. Move closer to your router. সরি, ইন্টারনেট খুবই প্রবলেম করছে। আমি জানি না কথা শুনতে পেয়েছে হ্যাঁ কিনা। ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু বাংলাদেশের আপনি অবস্থা খুবই মাঝখানে খারাপ। ডিটাচড হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, বাংলাদেশের অবস্থা আসলে খুব খারাপ, ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। আজকে কেন জানি খারাপ, আমি জানি না। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা প্রিটেন্ড করি যে আমরা খুব ভালো আছি। মানে আমি একটা এক্সাম্পল টানবো যে এক্সাম্পলটা এরকম, আমি বসের কথা আসছি। তো যেটা গভর্নমেন্ট জি করেছে জি। মানে ওনাদের থ্যাঙ্কস এর জায়গাটা, যে প্যান্ডামিকে আসলে শিল্পীরা বুঝতে পেরেছে বা সমস্ত আর্টিস্টরা বুঝতে পেরেছে যে আমাদের আসলে কিছু করা উচিত, এক হওয়া উচিত, একটা জায়গা আসা উচিত। যার কারণে অনেকগুলো দেখলাম অ্যাক্টিভিটিস হয়েছে, আমি দেখেছি। যদিও আমি ফিজিক্যালি কারোর সাথে কানেক্টেড না, আমি আসলে শুধুমাত্র বসকে কেন্দ্রিক আমার চিন্তা ভাবনা। দেখলাম যে কপিরাইট অফিস তিনটা পক্ষকে একসাথে নিয়ে বসেছে, যে তিনটা মেরুকে একসাথে করা যায় কিনা, গীতিকার, সুরকার এবং শিল্পী, এরকম এদেরকে নিয়ে বসে একটা কোনো কিছু করা যায় কিনা এরকম ট্রাই করছে। তারপরে আচ্ছা গীতি আচ্ছা। কবি সংঘ হয়েছে দেখলাম, বিএলসিপিএস হয়েছে যেটা সিএমও, কালেকটিভ ম্যানেজমেন্ট হ্যাঁ অর্গানাইজেশন, এরকম কিছু একটা। এরকম অনেকগুলা জিনিস, মানে এই প্যান্ডামিকে 6 মাসে অনেক কিছু দেখলাম যে মিউজিক রিলেটেড বা ফিল্ম মিউজিক বা এন্টারটেইনমেন্ট রিলেটেড অনেক কিছু এসছে। এবং ডিজিটাল প্ল্যাটফর্মের যে ব্যবহার, যে আমরা হোম ওয়ার্ক বলি, হোম অফিস বলি, বা এই যে আমরা স্ট্রিমে ওয়ার্ডে এখন কথা বলছি, জুম, তারপর লাইভ স্ট্রিম, এরকম অসংখ্য সফটওয়্যার মানুষ পরিচিত হয়েছে, কাজ করছে। তো এই ব্যাপারগুলো আগে তো ছিল না। তাহলে এখন নতুন করে আবার ভাবনার জায়গায় এসছে যে শিল্পীরা, যে আমার লাইভ শো বন্ধ হয়ে গেলে আমরা কিভাবে খাবো। তাহলে আমাদের তো অল্টারনেট ওয়ে চিন্তা করতে হবে, যেহেতু বাংলাদেশে সিডি ক্যাসেট বা কোনো ধরনের মানে যে কোনো মোমেন্টে এখন হচ্ছে সং গান হচ্ছে ফ্রি, গান হচ্ছে ফ্রি। মানে আমি যেহেতু ডেফিনেটলি। মিউজিকের মানুষ, গান নিয়েই বলি। এন্টারটেইনমেন্ট সেক্টর হয়তো ভিডিও, নাটক টাটক তারা হচ্ছে টিভিতে সেল টেল করতে পেরেছে, কিন্তু গানের ক্ষেত্রে পুরোটাই ফ্রি। গানে যারা শিল্পী ছিল, মিউজিশিয়ান ছিল, বা যারা সলো আর্টিস্টদের পিছনে বাজাতেন, আমি কাউকে ছোট করব না, বাট এই এই যে মানুষগুলা, এদেরকে যতটুকু আমাদের বড় সিনিয়র আর্টিস্টরা বা বড় বড় মিডিয়া হাউসগুলা বা যাদের হার্ট বিগ হার্টের, তারা হয়তো পাশে এসে দাঁড়িয়েছেন, কিছু কিছু মানুষকে সাপোর্ট দিয়েছেন, বাট পুরা এই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়া সম্ভব না। আমাদের সাথে শামীম ভাই ছিলেন, ওনাদের একটা সাউন্ড কোম্পানি আছে ডিজে প্রো, বাট ওনাদের একটা অর্গানাইজেশন আছে এল সব না কি যেন, ওনারাও দেখলাম ইউনাইটেড হয়েছে, ওনাদের অনেক দাবি দাওয়া নিয়ে ইউনাইটেড হয়েছে।
যে ওনারা কি করে চলবে, ওনাদের এতগুলো লেবার, অনেক কিছু আছে, ওনারা কিভাবে চলবে। ওনারাও গভর্নমেন্টের সাথে বসার চেষ্টা করেছে। তো ঠিক এইভাবেই মিউজিশিয়ানরা, শিল্পীরা এক হওয়ার চেষ্টা করে যাচ্ছে, যে একটা ঐক্যকে বোঝানোর জন্য, যেটা নাটকের শিল্পীরা, কর্মীরা অনেক আগে এটা পৌঁছে গেছে, যে তারা একটা ঐক্যে, একটা জায়গায় একটা নেতৃত্বকে মানে। কিন্তু বাংলাদেশে আমাদের এই 49 বছরে, আর কয়েকটা দিন পর ঘুরলে আমরা 50 বছরের পা দিব বাংলাদেশের। সব এটা কি বলে, সিলভার জুবলি বলে, আর হ্যাঁ, না আমি ভুলে গেছি এটা। যাই হোক, 50 বছরে পা দিব। সে 50 বছর পা দিতে যাচ্ছি, বাট আমরা শিল্পীরা এখন পর্যন্ত এক হতে পারি নাই, মানে আমাদের ইউনিটিটা হয়নি। এটা আমি কাউকেই দোষ দিব না, এটা হয়তো আমাদের ব্যর্থতা সবারই, সিনিয়র জুনিয়র সবাই মিলে। বাট এখন যদি হতে পারে তো ভালো। আর এই গভর্নমেন্ট, আমি থ্যাঙ্কস দিব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যে ওনার শাসন আমলে এরকম শিল্পী মনা ব্যাপার স্যাপার যেগুলো হচ্ছে, বা অনেক ক্রিয়েটিভ কাজ হচ্ছে, ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে অনেক কিছু ডিজিটাইজ হয়ে যাচ্ছে। এবং এই সেক্টরটাকেও যদি আমি দেখলাম গভর্নমেন্ট খুবই পেট্রোনাইজ করছে। আমাদের মিনিস্টার, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ স্যার, উনি খুব ট্রাই করছেন যে এগুলো যেন একটা গঠনমূলক জায়গায় যায়, যেন দুস্থ এই শব্দটা কিভাবে বাদ দেওয়া যায়, শিল্পীদের নামের আগে পরে দুস্থ এই শব্দটা কিভাবে বাদ দেওয়া যায়। আমি আজকে প্রোগ্রামে গিয়ে যতটুকু বুঝলাম, সেই ব্যাপারটাই তারা অনেকখানি ফোকাস করছে, যে আমরা এমন কিছু করব যেখান থেকে শিল্পীর পরিবার, যে তারা যেন কেউ চলে গেলেও তারা যেন চলতে পারে, তাদের হাত পাততে না হয়, বা মিউজিশিয়ান যারা, তাদেরও একটা যেন বীমা পলিসি, কোনো কিছু একটা হয়, কিছু একটা যেন হয়। যেমন আমাদের শুনতে বললে খারাপ লাগবে হয়তো, যে আমাদের কোনো আইডেন্টিটি নাই বাংলাদেশে। সবাই হয়তো লেখাপড়া করে, কেউ ডাক্তারি পড়ে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে, কেউ হচ্ছে আর্কিটেক্ট হচ্ছে, কেউ হচ্ছে বিবিএ এমবিএ করছে, কেউ নর্মাল গ্রাজুয়েশন করছে, পলিটেকনিকে পড়ছে, বাট মিউজিশিয়ান তো তৈরি করা যায় না। আর আমাদের এখানে কোনো এডুকেশনও নাই, যারা হয়েছে সব বাইবর্ন, নিজে থেকেই হয়েছে। তো আমরা হচ্ছি, মানে আমি আমাকে বলবো না, যারা এরকম ছিলেন আমাদের বসদের মতো, বা এখন যারা বেঁচে আছেন, যারা চলে গেছেন তারা তো চলে গেছেন, বাট কর্মটা রেখে গেছেন। বাট যারা এখন আছেন, তাদেরকে আসলে, তারা লিমিটেড এডিশন, এটাকে মনে করতে হবে যে তারা লিমিটেড এডিশন, এই এডিশন গুলো আর আসবে না। তাদেরকে আসলে গোছায় রাখা, পেট্রোনাইজ করা, অথবা তাদের চাহিদা পূরণ করা। তাদেরকে, শিল্পীরা তো একটু উড়নচণ্ডী হয়, একটু ম্যাভরিক টাইপের হয়, বাউন্ডুলে হয়, তাদেরকে একটু অর্গানাইজ করে রাখে, এটা গভর্নমেন্ট কোনো একটা পলিসিতে নিয়ে আসলে হয়তো সেটাও হয়ে যাবে আমার বিশ্বাস। আমি জানি না আমি কথা কোন ট্র্যাক থেকে কোন ট্র্যাকে যাচ্ছি, বাট বেসিক যেটা আজকে বুঝতে পারলাম, যে গভর্নমেন্ট এরকম একটা উদ্দেশ্য নিয়ে, ভিশন নিয়ে আগাচ্ছে, যে যে শিল্পীদেরকে আমরা দুস্থ, কোনো শিল্পী বা মিউজিশিয়ানদেরকে আমরা দুস্থ রাখবো না। একটা নীতিমালার মধ্যে নিয়ে এসে সবাই যেন চলে ফিরে খেতে পড়ে, মানে খেয়ে পড়ে বাঁচতে পারে, বা শিল্পী মানে একটা একটু একটু পশ লাইফ লিড করে। সেলিব্রিটি মানেই হচ্ছে একটুখানি সবার থেকে আলাদা থাকে, একটুখানি মনে করতে হবে যে হ্যাঁ, উনি যে টি শার্টটা পরেছে সেটা তো 150 টাকার টি শার্ট হলে হবে না, একটু জারা, না হলে টার্গেট বা কোনো কিছুর একটা টি শার্ট হতে হবে। তো সেই টি শার্ট কেনার পয়সাটা তো শিল্পী থাকতে হবে। তো সেই জায়গাগুলো আসলে গভর্নমেন্ট মনে হয় কাজ করছে, আমি আজকে যতটুকু বুঝলাম। আর আজকে যে সম্মানটা দেখিয়েছে, এর আগে মেয়র আজম নাসির সাহেব চিটাগংয়ে বসের জন্য যেটা দেখিয়েছিলেন, যে ওনার জন্য রূপালী গিটার স্থাপন করে, মানে এটা একটা বিশাল বিশাল একটা ব্যাপার বসের জন্য। আর আজকে গভর্নমেন্ট একদম ডিরেক্ট, একজন মন্ত্রী মহোদয় এবং গভর্নমেন্টের সব থেকে সর্বস্তরের সচিব মহোদয় ছিলেন, রেজিস্ট্রার স্যার ছিলেন, সবাই যখন ওনাকে রেকগনাইজ করে দ্য রক আইকন অফ বাংলাদেশ, তখন এটা প্রাউড, মানে এটা বুক ভরে যায়, এটা আসলে সেনা চড়া হয়ে যায়। এবং ওনারা যখন ডিসকাস করে যে হল অফ ফেম, যে আমরা এটা করতে থাকবো, এটা আমাদের জাস্ট স্টার্টিং,
জাস্ট আমরা জার্নিটা শুরু করলাম মাত্র। আমরা আইয়ুব বাচ্চুকে দিয়ে আমরা রক লেজেন্ড, রক আইকন আইয়ুব বাচ্চুকে দিয়ে শুরু করলাম, বাট এটা আমাদের চলমান প্রক্রিয়া। আমরা সবার জন্য এই কাজটা করে যাব। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি যেটা ইটস এ কাইন্ড অফ হল অফ ফেম, যে বাংলাদেশে এখন এই জিনিসটা হচ্ছে। তার মানে সবাইকে আর্কাইভ করা হবে। আমরা দেখতে পাবো যে এরকম মিউজিক মিউজিয়াম, এরকম কিছু আশা করছি যে দেখতে পাবো। মানে এর থেকে আমি জানি না আর কি হবে। আর মিউজিশিয়ানদের জন্য একটা জিনিস আমি বলেছি, আমি আমি আসলে আমাকে তো কেউ গুনায় ধরবে না, আমার কথার দাম নাই। আসলে মিউজিশিয়ানদের জন্য, আমার মিউজিশিয়ান, যেহেতু আমি মিউজিশিয়ান, আমার কথা হচ্ছে এরকম যে হ্যাঁ, এই প্যান্ডামিকে সবাই যখন বুঝতে পেরেছে যে একটা কিছু থাকা উচিত, তা আমার গভর্নমেন্টের কাছে এরকম একটা প্রস্তাবনা আমি করেছি, এরকম কিছু যে আমি এখনো তোমার শুভর মাধ্যমে করছি, যে মিউজিশিয়ান যারা যারা আর্টিস্টদের পিছনে বাজায়, আর সেশন মিউজিশিয়ান যারা মিউজিশিয়ান, যারা গান গায় না, তাদের একটা বীমা পলিসি অথবা গভর্নমেন্টের পক্ষ থেকে, মানে তারাও যে একটা লিমিটেড এডিশন, তারা তো হচ্ছে নিজেরা নিজেকে তৈরি করেছে, তাদেরকে তো, যে তারা এই ট্র্যাকটা চেঞ্জ করে, যেমন এই প্যান্ডামিকে অনেকেই পেশা চেঞ্জ করে ফেলেছে, অনেকেই অনেক কাজ করতো, পেশা চেঞ্জ করে অন্য জায়গায় গেছে। কিন্তু মিউজিশিয়ান যদি একবার পেশা চেঞ্জ করে ফেলে, কোনো ভালো মিউজিশিয়ান, যেমন আমার খুব কষ্ট লাগে বিপ্লব ভাই, প্রমিথিউজের বিপ্লব ভাই, উনি নাই, উনি দেশ ছেড়ে চলে গেছেন। আশিকুজ্জামান টুলু ভাই, উনি নাই, উনি দেশ ছেড়ে চলে গেছেন। চন্দন ভাই, উনি দেশ ছেড়ে চলে গেছেন। বাবনা ভাই, উনি দেশ ছেড়ে চলে গেছেন। মানে ওনারা সবাই ভালোর জন্য গিয়েছেন, কিন্তু জিনিসটা কি, আসলে আমরা তো নক্ষত্রগুলো হারিয়ে ফেলেছি না, দেশে তো আমরা তাদেরকে পাইনি। এরকম যারা চলে যাচ্ছেন, কেন চলে যাচ্ছেন এটা খুঁজে বের করা দরকার সরকারের। কেন যাচ্ছেন যে এই শিল্পীরা, বিপ্লব ভাইয়ের মতো একজন শিল্পী, যেখানে হাটে মাঠে ঘাটে ওনাকে চিনতে সবাই চিনতো, তো ওনার মতো মানুষ কেন বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে? প্রমিথিউস একটা ব্র্যান্ড নেম, যে আমরা ছোটবেলায় দেখে আসছি যে তারা গান করছে, মিউজিক করছে, অনেক অ্যালবাম, সেই বিপ্লব ভাই পর্যন্ত চলে গিয়েছে। এরকম অনেক আর্টিস্ট বাংলাদেশ থেকে চলে যাচ্ছে কেন? বিকজ অফ তারা একটা সেলিব্রিটি বা একটা এরকম পর্যায়ে মিউজিশিয়ান যখন হয়ে যায়, তারা নিচু স্তরের কোনো কাজ আর করার অপশন থাকে না, তারা করতে পারে না। তো সেই কাজটা যখন করতে পারে না, তখন তাদের দেয়ালে পিঠ থেকে যায়, তখন তারা চেষ্টা করে যে আমরা দেশ ছেড়ে অন্য জায়গায় গিয়ে সার্ভাইভ করি। আর যারা খুব ওয়েল এডুকেটেড, তারা হয়তো আগে থেকেই পরিকল্পনা থাকে যে আমরা মিউজিকের পাশাপাশি কিছু করবো, করে আমরা অ্যাব্রোডে ভালো জায়গায় ভালো কিছু করব। বাট আমরা তো মিউজিকের এই জায়গাটা, এই ভালো ভালো মিউজিশিয়ান গুলা, শিল্পী গুলাকে হারাই ফেলছি। আমাদের যে খনিটা, সে খনি থেকে তো হীরা চলে যাচ্ছে, আমাদের এগুলো তো কমে যাচ্ছে, আমাদের কাছে লিমিটেড, আরো লিমিটেড এডিশন এমনি তার আরো লিমিটেড হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় সবাই খেয়াল করা উচিত। আমি জানি, আমি ব্যক্তিগতভাবে যে অনেক মিউজিশিয়ান আমার সাথে কথা হয়েছে এই প্যান্ডামিকে, 5.5 মাস 6 মাসে, আমি জানি না আরো বেশি হবে হয়তো, অনেক মিউজিশিয়ান তারা পেশা চেঞ্জ করে ফেলেছে, যে ভাই আমি এখন বাজাই না, গিটার বাজাই না, আমি একটা দোকান দিয়েছি, মুদিখানার দোকান দিয়েছি। যে কেন রে ভাই? যে ভাই আমার তো পেট চলতে হবে, সংসার চলতে হবে। তো বিষয়টা হচ্ছে, মানে অ্যাঙ্গেলটা বুঝাইলাম। তো বসরা যে প্ল্যাটফর্মটা, ফিরে আসি বসের কথায়, বস যে প্ল্যাটফর্মটা তৈরি করে গেছেন, বসরা যারা এই সময় থেকে 90s এর 80s টু 90s থেকে এই 2020 পর্যন্ত যে প্ল্যাটফর্মটা তৈরি করে গেছেন, যে মিউজিশিয়ান গুলাকে তৈরি করে গেছেন, যারা আমরা ওনাকে দেখে গিটার কাঁধে নিয়েছি, ওনারকে দেখে আমরা মিউজিকে এসছি, অনেক অনেক নতুন নতুন মিউজিশিয়ান এসছে, তারা যেন এখানে আসতে ভয় না পায়, সেই জায়গাটা যেন তৈরি হয়, সেই জায়গাটা যেন পোক্ত হয়, শক্ত হয়। আমার মনে হয় বড় সিনিয়র মিউজিশিয়ান সবাই এটা নিয়ে কাজ করছে। আর আজকের প্রোগ্রামটা যেটা হলো, তাতে আমার মনে হয় হয়তো গভর্নমেন্ট এটা একটা রাইট জায়গায় যাচ্ছেন। মানে আজকের প্রোগ্রামের প্রাপ্তিটা আমি বললাম, অনেক এলোবরেট করে বললাম আর কি, ভেঙে বললাম,
না হলে বোঝানো যাবে না। কারণ এখানে সবুজ ও মিউজিক করে, গিটার বাজায়, তো ও কেন ইতালি গিয়েছে সে নিজে বলতে পারবে। ভাইয়া আসলে ওইটাই যে আসলে বাংলাদেশের মিউজিকটাকে প্রফেশন হিসাবে না নেওয়ার জন্য অনেক সময় আগে থেকেই শুনতাম আমরা, কারণ বিভিন্ন যারা সিনিয়র মিউজিশিয়ান তাদের অবস্থা মানে দেখে হয়তো এটা মুরব্বীরা বা অনেকেই মানে সাজেস্ট করতো এবং এখনো করে। আমিও বলি যে আসলে বাংলাদেশটাকে প্রফেশন করে নেওয়া মানে ঠিক আছে, দুই একজন যারা একেবারে অনেক উপরের লেভেলে তারা ঠিক আছেন হয়তো, বাট বাকি যারা আছে আমার মতো হাজার হাজার আরো মিউজিশিয়ান, তারা এটাকে প্রফেশন হিসাবে নেওয়া মানে একটা বিশাল বোকামি। কারণ বাংলাদেশে একটা মানুষের উপরে কিন্তু একটা ফ্যামিলি থাকে এখন বা তুমি তার যদি এই কথা বলো অনেক বড় তাহলে একটা যদি দায়িত্ব। প্রফেশন হিসেবে নেওয়াটা বোকামি, তাহলে তো তোমার এই দেশে কালচার বলে কিছু থাকবে না। কৃষ্টি, তোমার শিল্প যে কালচার, একটা দেশ এগিয়ে যায় কিভাবে? তার শিল্পকলা দিয়ে, হ্যাঁ, তার কৃষ্টি ডেফিনেটলি। দিয়ে, তার সৃজনশীল কাজ দিয়ে সে সামনে এগিয়ে যায়। যেমন আমরা স্পোর্টসে এখন আমি বলতে পারি, আমরা গর্ব করে বলি যে আমরা হ্যাঁ আমাদের দেশে ক্রিকেট খুব ভালো খেলে। আমাদের একজন সাকিব আল হাসান আছে এবং মাশরাফি বিন মুর্তজা আছে, এরকম আমরা বলি, প্রাউড করতে পারি। তো ঠিক মিউজিকের ক্ষেত্রে যদি আমরা আজকে যে রেকগনিশন দিচ্ছেন ডেফিনেটলি। যে আমাদের একজন আইব বাচ্চু ছিলেন, আমি তো বলতে পারতাম উনি বেঁচে থাকলে আমাদের একজন আইব বাচ্চু আছেন, তো ঠিক এরকম যে আমাদের একজন জেমস আছেন, আমাদের একজন মাইলস আছেন, আমাদের এরকম অনেক ব্যান্ড আছেন, ওয়ারফেজ আছেন, সবাই আছেন। এই জিনিসটা যদি চলে যায়, কেউ যদি প্রফেশনাল না নেয়, এনাদের সবার তো বয়স হয়ে গেছে, সবাই তো একটা পর্যায়ে রিটায়ারমেন্টে চলে যাবে, শরীর পারবে না, গলা পারবে না। যত বড় মিউজিশিয়ান হোক, তখন তো একটা পর্যায়ে তাকে ছেড়ে আসতে হবে। তখন এই জায়গাগুলো কারা নিবে? তো তারা যদি প্রফেশন হিসেবে না নেয় যে আমি জব করব এবং মিউজিক করব, তাহলে দুইটার কোনোটাই হবে না। মিউজিক হচ্ছে একটা ঐশ্বরিক একটা ব্যাপার, একটা ডেডিকেশন, মানে একটু এলোমেলো মিউজিক বা ক্রিয়েটিভ যারা গল্প লেখে, কবিতা লেখে, একটু এলোমেলো হয়, এরা তো কখনোই গোছানো হয় না। মানে আমি তো দেখি না নির্মলেন্দু গুণকে গোছানো, আমি কবি শামসুর রহমানকে দেখি নাই গোছানো। যদি গোছানো হতো তাহলে তো বিজনেসম্যান হতো, এফবিসিসিআর, তাহলে আজকে আমার বস এফবিসি কোনো এক সময় থাকতো যে এফবিসিসিআর প্রেসিডেন্ট, যে জনাব আইব বাচ্চু এফবিসিসিআর প্রেসিডেন্ট, বা বিজিএমই এর প্রেসিডেন্ট, বিকেএমই এর প্রেসিডেন্ট, তাই না? অথবা এমপি, মিনিস্টার, কোনো কিছু। মিউজিশিয়ান তো এরকম না, তারা তো এরকম না আসলে। তাদের ধ্যান জ্ঞান সবকিছুর মধ্যে হচ্ছে মিউজিক। আসলে মানে ডেফিনেটলি। এটা বলা যাবে না যে কেউ আসলে মিউজিশিয়ানকে প্রফেশন ভাইয়া হিসেবে নিও না, এটা বলা যাবে না। এটা বললে এটা যারা নতুন ইয়াং স্টার আছে বা যারা শিখছে করছে, আমি এত বড় ইয়ে হইনি বা আমার কথা এত বড়ভাবেও নেওয়া দরকার নাই, বাট যারা আছে নতুন আছে, অবশ্যই এই দেশটাকে এগিয়ে নিতে হলে অবশ্যই আমাদের মিউজিশিয়ান আসতে হবে, আরো ভালো ভালো মিউজিশিয়ান আসতে হবে, আরো ভালো ভালো কম্পোজার আসতে হবে, সুরকার আসতে হবে, গীতিকার আসতে হবে। কারণ এই সৃজনশীলের একটা ভাইয়া জিনিস এই আছে, ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে লিমিট হয়ে যায়। আসলে এই ক্ষেত্রে যেটা আমি মনে করি, আমার কাছে মনে হয় যেহেতু এখন গান ফ্রিতে আমরা শুনি, গান তো এখন আর কিনে শুনি না, তো এইটা একটা যেহেতু ইফেক্ট করছে মানে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা কিন্তু আহ, একটা নেগেটিভ একটা ভাইব বাংলাদেশে না হোল ওয়ার্ল্ডে। সো এই ক্ষেত্রে একমাত্র ভাইয়া যদি সরকারিভাবে গভর্নমেন্ট যদি শিল্পীদের পাশে না দাঁড়ায়, ওরকম কোনো মানে আপনি যেটা আজকে বলতেছিলেন যে শিল্পীদের জন্য কিছু আসছে সরকার, মানে করতেছে, পদক্ষেপ নিচ্ছে, ওরকম যতদিন না আসবে একটা শিল্পী সে কিন্তু মানে এই যে ভাইয়া এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন দেখেন, একে তো আমরা গান কিনে শুনি না, অ্যালবাম বিক্রি হচ্ছে না, অ্যালবাম বেরোচ্ছে না ওই রকম ভাবে আগের মতো, কারণ যেহেতু না, আমরা কেউ এখানে অ্যালবাম একটা কিনি ভুল না, ভুল একটা ইউটিউবে ভুল একটা রিলিজ ভুল হচ্ছে। জায়গা আছে। আমি কারেকশন করে দিই, আমি একটু কারেকশন করে দিই, একটা ভুল জায়গা আছে। ভুল জায়গাটা হচ্ছে যে শিল্পীরা গান বিক্রি হচ্ছে না, একদম ভুল কথা। এখানে বলবো যারা টেক গায়ে আছে, আচ্ছা, আমাদের আমাদের বাংলাদেশে অনেক টেক গায়ে আছে, যারা বুয়েট থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানে কম্পিউটার সায়েন্সে পাশ করে যাচ্ছেন বা বিভিন্ন ভাবেই, যেখানে একটা শুভঙ্করের ফাঁকি নামে একটা জায়গা আছে,
সেই আচ্ছা আচ্ছা শুভঙ্করের আচ্ছা, হ্যাঁ। ফাঁকিটা খুঁজে পেলে বাংলাদেশের মার্কেটে প্রতি বছরে মানে আমি এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স বা ফিগারটা বলতে পারবো না, বাট কয়েকশো মানে 100-এর নিচে না, যেখানে মিউজিকের টার্নওভার আছে, সেই ইউটিউব, স্পটিফাই, ডিজার, অ্যামাজন, আইটিউনস, গুগল প্লে, তারপর হচ্ছে ফেসবুক, যতগুলা মাধ্যম আছে সব জায়গাতেই কিন্তু শিল্পীর গানটাই, ওই কন্টেন্টটা কোনো না কোনোভাবে ইন্টারনেটের মাধ্যমে সেল হচ্ছে, সেল রিসেল হচ্ছে, কিন্তু যার প্রাপ্যটা ওকে সে ভাইয়া, পাচ্ছে না। এখন হ্যাঁ, এইটা হচ্ছে মেইন, মানে সব কথার মূল কথাই এইটাই যে আসলে পাইরেসি বা এই বিভিন্ন পাইরেসি না, কপিরাইটের এটা পাইরেসি কারণে। না, না না না, এটা পাইরেসি না। পাইরেসি ডিফারেন্ট জিনিস, পাইরেসি ডিফারেন্ট জিনিস। আমি একটা জিনিস নকল করে বেচছি, সেটা হচ্ছে পাইরেসি, পাইরেটেড কপি। আচ্ছা আচ্ছা আমি অরিজিনাল জিনিসটাকে ইউটিউবে দিয়ে বেচছি, বাট এটার মালিক একজন, কিন্তু মালিকানা আরেকজনের কাছে। আমার বসের গান ইন্ডিয়ান কোম্পানি ওন করে বসে আছে, যে তারা এই গানটার মালিক। আমরা কেন এটা আচ্ছা আচ্ছা সোচ্চার আচ্ছা। হয়েছি, কপিরাইট অফিস কেন এটা সোচ্চার হয়েছে, তারাও সোচ্চার হয়েছে এই কারণেই, যখন দেখছে যে আমরা কিছুদিন আগে আমি দেখলাম যে আমাদের 7ই মার্চের ভাষণ, যেটা ইউনেস্কোতে গিয়েছে এবং আমাদের একটা বিশাল অর্জনের জায়গা, সেই 7ই মার্চের ভাষণটাও ইন্ডিয়ান একটা কোম্পানি তারা কপিরাইট করে রেখে দিয়েছে ডিজিটালি। তা আপনি যতবারই 7ই মার্চের ভাষণ দেখবেন, সেই কোম্পানিটা বেনিফিটেড হচ্ছে, বাট এই সম্পদটা কার? আমার দেশের। তা আপনার শিল্পী, আপনার যেখানে বাংলাদেশে যতগুলো শিল্পী আছে, আজকে আমি ব্যান্ড মিউজিক নিয়ে বলি, যে আজম খান থেকে, গুরু আজম খান থেকে শুরু করে, মানে আপনি যদি এখান এই পর্যন্ত ধরেন সবাই আপনারা, তাহলে ইনাদের যতগুলা গান আছে, অনেক গান তো ওন করে বসে আছে অনেক কোম্পানি, যারা আমরা চিনি না। গান লিখেছেন একজন, সুর করেছেন একজন, গিয়েছেন একজন, 3জন রাইট হোল্ডার আছে। তারা টাকাটা পাচ্ছে না কেন? শুভঙ্করের ফাঁকিটা ওখানে, এখানে কোনো পাইরেসির কিছু নাই। রেল লাইনের ওই বস্তিতে, রেল লাইনের ওই বস্তিতেই গানটা শুনছি, ইটালিতে বসে শুনছি, বাংলাদেশে বসে শুনছি, কিন্তু টাকাটা পাচ্ছে কে? সেটা বের করতে হবে। সেটাই, সেই টাকাটা ফ্যামিলি, যারা যারা প্রাপ্য, এথিক্যালি যাদের পাওনা, তাদেরকে বুঝিয়ে দিলে কখনোই বাংলাদেশের শিল্প দুস্থ হবে না। চলো ডেফিনেটলি ভাইয়া, বদলে যায়, আপনার একটা সাথে গান হ্যাঁ চলো একদম। বদলে যায়, যে গানটার কথা, সুর, কম্পোজিশন, গায়কী সবকিছুই আমার বসের করা, তার একটা টাকাও তো ওনার ঘরে যায় না, উনি পায় নাই, তাহলে কে পাচ্ছে? এটা তো খুঁজে বের করতে হবে না? সেই কাজটা যদি খুঁজে বের করা যায় প্রতিটা মিউজিশিয়ান আর্টিস্টের ক্ষেত্রেই, তাহলে এই যে সরকারের কাছে প্রতিবার গিয়ে হাত পাততে হবে না। এবং আমাদের বাংলাদেশের যে সংগঠনগুলো হবে বা হচ্ছে, যদি তারাই হয়তো পারবে যে প্রতিটা শিল্পীকে পেট্রোনাইজ করতে, যে আমাদের জন্য হয়তো স্পেশালাইজড একটা হাসপাতালই থাকবে শিল্পীদের জন্য, শিল্পীরা ওখানে জি ট্রিটমেন্ট পাবে। আর্মিদের ব্যাংক আছে, পুলিশের ব্যাংক আছে, হয়তো শিল্পীদের একটা ব্যাংক হতে পারে। শিল্পীরা লোন নিতে গেলে শিল্পীদেরকে জিজ্ঞেস করা হয় কি করেন, তা আপনি শিল্পী হলে তো আপনি লোন পাবেন না, কারণ আপনার তো আসলে বেসিক্যালি কোনো স্টেটমেন্ট নাই, আপনার কোনো, আমরা যেরকম জিনিসটা চাই ওই ফর্মে আপনি আপনি মেট করেন না, এটা আপনি পাবেন না। তো এই জায়গাগুলো ঠিক করতে হবে, দুস্থ সেটাই ভাইয়া, ব্যাপারটাকে বের আসলে করতে হবে। মেইন কথা হচ্ছে মানে মিউজিক বা শিল্পী যারা বাংলাদেশের মিউজিশিয়ান বা যারা সিঙ্গার বা এই শিল্পের সাথে যারা জড়িত, এই শিল্পটাকে যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার একটা অ্যাজ এ প্রফেশন এটাকে আহ, না ডিক্লেয়ার করবে, ততদিন আসলে ভাইয়া সবকিছু এলোমেলোই থাকবে। আপনি যে কথাটা এই বলছেন এটা যুদ্ধটা এই একেবারে মানে। যুদ্ধটা করে গেছি, এই যুদ্ধটা শুরু করেছেন আমার বস, এই যুদ্ধটা শুরু আচ্ছা আচ্ছা করেছিলেন বস। যে আমাকে উনি বলতেন, ওনার টেকনিক্যাল সাইটগুলো যখন দেখতাম, তখন ওয়েবসাইট বা এরকম ছিল, উনি বলতেন যে আমাকে ইউটিউব থেকে টাকা এনে দেখা, তারপর আমি ভিডিও করব, তারপর আমি করবো, আমাকে দেখা, আমার হাতে এনে দেখা যে এই যে বস ইউটিউব থেকে টাকা দিছে, আমাকে এনে আচ্ছা দেখা আচ্ছা তারপরে। তো উনি হচ্ছে যে বিষয়টা ওনার কাছে এরকম ছিল যে শুনছি পাই, তো পাই পাই, আমাকে দেখা, আমি দেখতে চাই টাকাটা, আমাকে দেখা যে টাকাটা কিভাবে পাই। তা আমরা এখনো বাংলাদেশ, আমি জানি না, হয়তো এখানে শুভঙ্করের ফাঁকিটা
কোনো একটা টেক গাই বা কোনো একটা টেক কোম্পানি বা কোনো একটা এরকম প্রতিষ্ঠান যারা এই চুরিটা কন্টিনিউ করে যাচ্ছে, এটা ইনফ্লুয়েন্সমেন্ট তো অবশ্যই এটা বিশাল একটা পুকুর চুরি না নদী বা সাগর চুরির মতো অবস্থা। আমি জানি না, আমি আর অন্য কোনো ব্যান্ডের ক্ষেত্রে বলতে পারবো না, অন্য কোনো আর্টিস্ট কি পরিমাণ টাকা পায় কি পায় না আমি জানি না, বাট আমাদের বসের ক্ষেত্রে এটা হয়নি কখনো। ইউটিউব বা ফেসবুক বা অন্যান্য কোনো জায়গা থেকে কখনোই কোনো 1 টাকার কোনো রেভিনিউ আসে না, পাইনি। খুবই দুঃখের একটা কথা, উনি কারণ কপিরাইটেড। আসার কথা ওই যে, তাহলে এটা ওই ঘটনা ভাইয়া আসলে, কারণ সেই তুমি গানটা আমি বলবো বাংলাদেশের ব্যান্ড মিউজিকের মানে এই সেই তুমি গানটা মনে হয় একটা জাতীয় সঙ্গীত। হ্যাঁ, তো এই গানটা যদি ইউটিউব থেকে রেভিনিউ না আসে বসের কাছে, তাহলে এটা ওই যে অন্য কোনো দিকে চলে গেছে। ও ডেফিনেটলি আসছে, কারণ একটা তো আমি যতটুকু জানি না যে না, একটা। আমাদের কাছে তো স্ট্যাটিস্টিক্স আছে যে ডেফিনেটলি এসছে। আচ্ছা আচ্ছা আমরা তো আচ্ছা, কিছু ওইটাই। কমপ্লেইন পেয়েছি, কমপ্লেইনের উপরে বেস করে আমরা কপিরাইট অফিসকে এটা জ্ঞাত করেছে, ফ্যামিলি করেছে, আমরাও করেছি। আমরা বারবার ফেসবুকে পেজে বিভিন্নভাবে লিখেছি। যেমন স্পটিফাই, আপনারা বাইরে থাকেন সবাই যারা আছেন, স্পটিফাইতে দেখবেন জি জি। যে ফান বাংলা বিডি নামে একটা কোম্পানি বসের গান বেচছে। দে আর আচ্ছা নট আচ্ছা আচ্ছা। মানে লিগাল। ভাইয়ার মেবি লাইনে আবার একটু সমস্যা হচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে আমরা যে অনুষ্ঠানটার আয়োজন করেছি মেইনলি আসলে আমাদের আজকে সবাই জানেন কিংবদন্তি আমাদের বাংলা মিউজিক, বাংলাদেশি ব্যান্ড মিউজিকের কিংবদন্তি আইয়ুব বাচ্চু বস, ওনার আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তো আজকে আমরা আসলে ওনার আত্মার মাগফিরাত কামনা করি সবাই, মানে যে যেখানেই আছি। তো ওনাকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমাদের একটু ব্যতিক্রমী একটা লাইভ আজকে আমরা আয়োজন করেছি, এই এপিসোডটা স্পেশালি। উম তো আজকে আমাদের সাথে শামীম ভাই জয়েন করেছিল এলআরবির, উনি আসলে চিটাগাং থেকে জয়েন করেছিল। ওনার আজকে ওনারা ওখানে আইয়ুব বাচ্চু বসের যে কবর বা ওনার ওই জায়গাটায় ঠিক ওখানে ওনার একটা আয়োজন করেছে ওনার আখিরাত কামনায়, দোয়া তিন মানুষকে খাওয়াচ্ছে। তো ওনার ওখান থেকে actually আমাদের সাথে জয়েন করেছিল লাইভে। আর মাসুদ ভাই আছেন আমাদের সাথে। তো আসলে মাসুদ ভাইয়ের লাইনে কি, মাসুদ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, বাট আমার ভিডিও আসছে না, আমি জানি না কেন। আচ্ছা আচ্ছা, আই ক্যান হিয়ার ইউ। ওকে ভাই, আপনি ক্যারি করেন। আমি আসলে হ্যাঁ, আপনি লাইন মনে আমি করলাম যে কেন আপনার বলছি, করেছে। কারণ আজকের দিনে একটা বড় অর্জন হয়েছে, আমাদের দুঃখের দিন, কিন্তু একটা অর্জনের জায়গা থেকেই মানে এই আনন্দটার বড় একটা আনন্দ যে গভর্নমেন্ট বসকে একটা সম্মান দিয়েছে, সেই জায়গা থেকেই ভালো লাগছে যে না, 2 বছর পরে এসে হলেও ওনার গানগুলা সরকার নিজ দায়িত্বে নিজ দায়িত্বে এটাকে আর্কাইভ করে মেনটেনেন্স আর্কাইভ। করবে, এবং এটার হ্যাঁ। হ্যাঁ, এটার কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট যেন না হয়, এটার অবৈধ ব্যবহার যেন না হয়, এটা যেন যত্রতত্রভাবে ট্রিবিউট বা কাভার না হয়, সেটার একটা জায়গা তৈরি করে দিয়েছেন। সেটা শুরু করেছেন, তৈরি করে দিয়েছেন, একদম কনফার্ম বলতে পারবো না, শুরু করেছেন আজকে। এবং সেটার প্রেক্ষিতে হয়তো ফিউচারে যখন আবার সবকিছু স্বাভাবিক হবে, তখন হচ্ছে এটার সুফল এই 272টা গানের সাথে যারা ছিলেন বস এবং গীতিকার, তারা সবাই এই সুফলটা ভোগ করবেন। তো সেক্ষেত্রে তাদের জন্য একটা বেনিফিটের জায়গা আসবে, এবং এটাও একটা উইন করার মতো বিষয় যে এই আজকের এই প্রোগ্রামটা ধরে হয়তো আগামী দিনে আমাদের আরো যারা শিল্পী আছেন, আরো যারা সিনিয়র মিউজিশিয়ান আছেন বা চলে গেছেন, তাদেরও হয়তো আর্কাইভিং গুলো হবেন, এবং তাদেরও হয়তো রেভিনিউ বা গানগুলাকে যত্রতত্র ব্যবহার কিছু করা একটা, থেকে, হ্যাঁ, অবৈধ ব্যবহারটা, কিছু একটা ব্যাক পাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এরকম কিছু একটা হবে আশা করি। আর আজকে যেটা নিয়ে কথা বলতে ভাইয়া চাচ্ছিলাম, আমরা, আমাকে দেখা যাচ্ছে না মনে জি হয় জি, না? না আপনাকে আমাকে দেখতে দেখা পাচ্ছি না। যাচ্ছে না, কি হয়েছে আমি জানি জি না না। ঠিক। ক্যামটা অন করি আর অফ করি। সরি।
বাংলাদেশে বুঝতেছি না এখন, একদমই টেকনিক্যাল এরর আজকে ওখানেও হয়েছে, এখানেও হচ্ছে, কথা চলে যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে, হয়তো আমাকে পছন্দ করছে না দর্শক। আচ্ছা আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, মানে বস খুব ধর্মভীরু ছিলেন, ধর্মপ্রাণ ছিলেন। আমি জয়েন করার পর থেকে নামাজ কালাম, 5 ওয়াক্ত নামাজ কালাম আমরা রিকশনেই পড়তাম। আমারও সেই জায়গাটা তৈরি হয়েছিল ওখানে, এবং উনি খুব মাজার আচ্ছা ভক্ত আচ্ছা ছিলেন, মাজারে যেতেন। তা আমি আসলে 2003-এর আগে আমার ওই এক্সপিরিয়েন্সটা খুব কম ছিল। আমি ওনার সাথে জয়েন করার পর থেকে আমি এইটার একটা হয়ে গেছে, যেখানে যেতাম আমরা, চিটাগং হোক, সিলেট হোক, বাগেরহাট হোক, খুলনা হলে বাগেরহাট, রাজশাহী হলে শাহমখদুম, এরকম আমরা সব মাজারগুলো আমরা যেতাম, ওখানে সময় কাটাতাম, আমরা জিয়ারত করতাম, এবং আমরা ইন্ডিয়া গিয়েও সেম কাজই করতাম। দিল্লিতে গিয়ে নিজামুদ্দিন আউলিয়া, বখতিয়ার উদ্দিন কাকি, এবং উনি নিজে যখন গিয়েছেন আজমির শরীফ গিয়েছেন, আমার যাওয়া হয়নি, আমার হয়তো হুকুম হয়নি। তো এই যে ব্যাপারগুলো ওনার ভিতরে ছিল, একটা মানে একটা ভালো মানুষের যে দিকগুলা, সবগুলা আসলে ওনার ভিতরে ছিল। অ্যাজ এ মানে গুড মিউজিশিয়ান, মানে আমি ওনাকে ব্যাখ্যা দেওয়ার হচ্ছে উদ্ধত কাজ হয়ে যাবে, বা এটা আসলে ওনার সম্বন্ধে বলাটা এটা আসলে ঠিক হবে না। না অনেক ভাইয়া, কিছু জিনিস আপনারাই ওনার বলতে সম্বন্ধে পারেন, বলে কারণ দিছে। আপনারাই বলতে পারেন, কারণ আপনারা ওনার সার্বক্ষণিক, মানে যেটা আমরা জানি, মানে আপনার ফ্যামিলির চেয়েও বেশি আমার মনে হয়, আমি জানি না বলা ঠিক হবে ওনার কিনা, আমার মিউজিক মনে নিয়ে হয় বা আমাদের। ওনার ক্যালিবার নিয়ে আমার বলার আসলে যোগ্যতাটা আমার নাই। ওনার নখের যোগ্য আমি হয়তো না, বাট ওনার সাথে আমার এই অনেক বছরে যেটা হয়েছে, যে অন্যান্য সবার থেকে বেশি সময় ওনার সাথে আমার কেটেছে এবি কিচেনে, স্টুডিওতে, একান্ত একান্ত ভাবে ওনার সাথে আমার সময় কেটেছে, দিনের পর দিন, রাতের পর রাত। আমি অনেক অনেক সপ্তাহ গেছে যে আমি দিনের আলো দেখিনি, যে সময়গুলোতে ব্যান্ড মিক্সের খুব হিট, যে প্রতি ঈদ আসলেই গান হ্যাঁ বেরোচ্ছে, অমক অমক সুরকারের সুরসঙ্গীতে, মানে এরকম অনেক অসংখ্য, যেগুলা কাজ করে আমি দিন দেখতে পাইনি, এরকম আছে। তো এই এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে যে উনি কি ধরনের কাজ করতে পারতেন, বা ওনার ক্যালিবার বা ওনার স্টেমিনা লেভেলটা, মানে আমি ওনার কাছে এই ক্ষেত্রে তুচ্ছ, মানে আমি পার্সোনালি তুচ্ছ ওনার ক্যালিবারের কাছে। উনি দিনরাত 24 ঘন্টা কাজ করে গান নামিয়ে রেডি করে ফেলতে পারতেন সবকিছু। দেখা যাচ্ছে আমি মিক্স করতে বসেছি, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, এতগুলা গান মিক্স করবো কি করে, আমি মাল্টিটাস্কিং নিতে পারছি না আমার মাথার মধ্যে, যে এতগুলা হবে কিভাবে, কিন্তু হয়ে যেত। কিন্তু এই জিনিসগুলো পারবি পিঠে থাবা দিয়ে, চিটাগাং ভাষায়, করি ফেলা হয়ে যাবে কি, টেনশন নলস, মানে এই যে জিনিসগুলো করতেন, মানে এটা আমার জন্য আসলে বিশাল ব্যাপার, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই সময়গুলোতে এত আলাপ আলোচনা হতো, এত কথাবার্তা হতো, ওনার ব্যক্তিগত জীবন বলেন, মিউজিক্যাল জীবন বলেন, এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যাওয়ার জন্য ওনার একটা খুব ইচ্ছা ছিল, যে আমার বাংলা গানটাকে ইন্টারন্যাশনাল গ্লোবালাইজেশন করা, আর কি, একটা গ্লোবাল জায়গাতে নিয়ে যাওয়া। ওনার এই ভীষণ একটা ইচ্ছা ছিল, যে আমি যদি নাও পারি, যেন আমার কেউ যেন পারে যে বাংলা গানকে গ্লোবালাইজেশন করা। যদি কোরিয়ান গান হুম গ্যাংনাম স্টাইল 1000 কোটি ভিউ হতে পারে, লক্ষ লক্ষ ভিউ হতে পারে, আমরা শব্দের কিছু মানে বুঝি না, স্প্যানিশ গান, স্প্যানিওল গান যদি এরকম হতে পারে, অনেক জনপ্রিয়, তাহলে ওয়াই নট বাংলা মিউজিক, বাংলা সং, যে কারোরই হোক, সেটা আমার হতে হবে নট নেসেসারি। ওনার কথা ছিল যে যে কারোরই হোক, যে এটা ইন্টারন্যাশনাল একটা আর্টিস্টকে, একটা ব্যান্ডকে বা একটা
দেশকে চেনাবে ইন্টারন্যাশনাল আর্টিস্ট, যে এই ব্যান্ডটা বা এই মিউজিশিয়ানটা ইন্টারন্যাশনাল, গ্লোবাল মিউজিশিয়ান, গ্লোবাল আর্টিস্ট। তো এই এই জিনিসগুলো ওনার ভিতরে খুব কাজ করতো, যে কিভাবে করা যায়, কিভাবে মানে আমি গ্লোবে পৌঁছাতে পারি বাংলা মিউজিকটাকে, বাংলা রক মিউজিকটাকে, বাংলা রকটাকে কিভাবে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে নিতে পারি। আমি জানি না ওটা আমরা রিচ করতে পেরেছি কিনা, বাট থ্যাঙ্কস দিব গান বাংলার তাপস ভাইকে। উনি উইন্ড অফ চেঞ্জের মাধ্যমে হলেও ইন্টারন্যাশনাল মিউজিক নিয়ে এসে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে গানগুলোকে এত সুন্দর একটা পরিবেশন তৈরি করে ইন্টারন্যাশনাল মার্কেটে পৌঁছে দিয়েছে, যে ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে, যেখানে ম্যাক্রো মিনিম্যান, রন্থাল বাম্বল ফোর্ট, ওনাদের মতো মিউজিশিয়ান এরকম একটা জায়গায় এসে পারফর্ম করে গেছেন, বা এই ইয়েগুলোর সাথে ছিলেন। মানে আমার কোলাবোরেশনের জায়গাটা ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা তাহলে যাচ্ছি, এই জায়গাটা আমরা এখন ভাবতে পারি নিজেদেরকে যে হ্যাঁ আমরা ইন্টারন্যাশনাল মিউজিকের জায়গাতে যাচ্ছি, যে আমাদের বাংলাদেশে ইন্টারন্যাশনাল মিউজিশিয়ান শিবামণি স্যার, যিনি হচ্ছে এ আর রহমানের সাথে বাজান, যে ওনার সাথে ওনাকে নিয়ে এসে এরকম মিউজিক করতে পারা বা বাংলাদেশকে দেখানো বা ইন্টারন্যাশনাল পর্যায়ে এগুলাকে রাখা এবং ভিভো কোয়ালিটির মিউজিক ভিডিও বা প্রোডাকশন নিয়ে আসতে পারছে, এটাও একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি মনে করি। বসের হয়তো বস দেখে যেতে পুরাটা দেখে যেতে পারেনি, বাট মনে হয় এখন আস্তে আস্তে হবে। আর এখন যেহেতু আরো ডিজিটাল, আরো হোম, মানে সবাই কোয়ারেন্টাইন এইভাবে যাচ্ছে, তো আমার মনে হয় এই জিনিসটা মনে হয় হয়ে যাবে, বাংলাদেশও পৌঁছে যাবে। আমি সরি দর্শক, মনে হয় বেশি বলে ফেলছি, আমাকে ক্ষমা করবেন। না 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 না, ইটস ওকে। আমি আসলে আপনার কথা মনোযোগ দিয়ে শুনতে গিয়ে আমি নিজেও আসলে ইয়ে হয়ে যাচ্ছি, মানে ইমোশনাল হয়ে যাচ্ছি আপনার মুখে। কারণ আমি যতটুকু আমার কাছে মনে হয় যে যেটা বলছিলাম যে বসের ফ্যামিলির সাথেও বস এতটা সময় মনে হয় কাটায় না যতটা সময় আপনাদের সাথে হ্যাঁ সময় কাটাতো। কারণ ওনার ধ্যান জ্ঞান ধারণা সবই মিউজিকই ছিল, আমি যতটুকু জানতাম। উনি অলওয়েজ স্টুডিওতে কাজ করতেন অথবা স্টেজ শো করতেন, তো যেখানেই যা করতেন দেখা গেছে আপনি সবসময় ছিলেন ওনার পাশে, এবং আপনি বলতে পারবেন ওনার আসলে সব ভালো লাগা, ওনার ইচ্ছাগুলো, স্বপ্নগুলো এবং ওনার মনের কথা আপনি আসলে মানে আমাদেরকে প্রকাশ করার এখন আপনি মানে আছেন আর কি। আমার কিছু মনে হয় আপনার মাধ্যমে আমরা জানতে পারতেছি অনেক, না বলা ওনার অনেক ইচ্ছা হয়তো আমরা জানি না, হ্যাঁ অনেক কিছুই আমরা জানি না, সব কথা পাবলিকলি বলা যায় না, সবকিছু না, বাট ওনার ইচ্ছেগুলা সবসময় উনি মানুষের জন্য, দেশের জন্য, দেশের মিউজিকের জন্য চিন্তা করে গেছেন। উনি মানে উনি নিজের জন্য পেতে হবে, নিজেকে খেতাব দিতে হবে, এরকম কখনোই আশা করেন নাই যে আমাকেই সবকিছু করো, আমি সবকিছু হব। তাহলে উনি কিন্তু ভাইয়া আপনি একটু, আমি ইন্টারফেয়ার করছি, আপনি কি ট্রাই করবেন? আপনি কি এখন মোবাইল থেকে আছেন মেবি? হ্যাঁ, নাকি আপনি কি কম্পিউটারে ট্রাই করে দেখবেন? না, আমি মোবাইলে আপনাকে দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা, আমি তাহলে লিভ করে আমি আবার জয়েন করি। লিভ করে আবার ঢুকেন। আমি এর মধ্যে একজনকে ঢুকাচ্ছি একটু। আমাদের আমার এক ফ্রেন্ড, ও আসলে বসের ডাইহার্ট ফ্যান। ওকে আজকে আমি আমাদের সাথে একটু ঢুকাচ্ছি ফ্রম ফ্লোরিডা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো শাহিন, কি অবস্থা? এই তো রে, কি অবস্থা দোস্ত? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আজকের দিনে আসলে এমনিতেই আমাদের একটু শোকের একটা দিন। আলহামদুলিল্লাহ তারপর আছি, ভালো আছি। তোর কি অবস্থা? কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। এর মধ্যে আসলে এই দিনটা যখন আসে, বা আজকে যখন এই দিনটার কথা চিন্তা করলাম, ভাবতেছিলাম, তখন আসলে স্বাভাবিকভাবেই একটা মানুষকে আমরা হয়তো খুব কাছ থেকে খুব সামান্য সময়ের জন্য দেখি, কিন্তু মানুষটার ইম্প্যাক্ট এত প্রবল হতে পারে, এটা আসলে ওনার কথা যখন আমরা চিন্তা করি
তখন আমাদের ভেতরটা যখন ভেঙে আসে তখন বোঝা যায় আসলে কতটা ইম্প্যাক্ট রেখেছিলেন এই মানুষটা সারা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে। আর এই মানুষটার সাথে আমার আসলে মাত্র ঘন্টা 3-4 দেখা হয়েছিল। উনি ব্লুজ মিউজিক করতেন একটা সময় 2008-9 সালের দিকে, ভাইয়া ভালো জানেন। মানে ব্লুজ মিউজিকটাকে প্রমোট করার চেষ্টা করছিলেন বাংলাদেশে। ওই সময় আমাদের আমি যে অফিসে কাজ করতাম ওনাদের একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে এটার একটা সন্ধ্যা হয়েছিল আর কি। তো ভাইয়ার সাথে ওখানে আমার আসলে দেখা হয়। আমার কাছে এত অবাক লাগছিল যে ভাইয়া একজন এত বড় মাপের মানুষ হয়েও কতটা মাটির সাথে থেকে কথা বলতে পারেন, মানে কতটা ডাউন টু আর্থ। বিশ্বাস করবে কিনা জানি না, উনি আমার সাথে কথা বলছিলেন বারবার আপনি আপনি করে। আমি বারবার বলছি ভাইয়া আমি অনেক ছোট, উনি আমাকে আপনি আপনি সম্বোধন করছেন। এট দ্য সেম টাইম এমন রেসপেক্ট দিয়ে কথা বলছিলেন, আমার বসকে ডেকে নিয়ে বলছেন আপনার ছোট ভাইকে দেখে আমি লজ্জা পেয়ে গেছি, সে এতটাই ভদ্র আচরণ করেছে আমার সাথে। আমি মনে হচ্ছিল আমি তো শিখতেছি আপনার কাছ থেকে, কারণ আপনি এতটা 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 ডাউন টু আর্থ। মাশাআল্লাহ, উনি আমার কাছে আসলে একজন মিউজিশিয়ানের বাইরে উনি হচ্ছেন একজন মানবিক মানুষ। ওনার কাছ থেকে আমার মনে হয় যতগুলো ইন্টারভিউ আমরা ওনার দেখেছি, ওনার কাছ থেকে আমরা মানবিকতা শিখেছি, আমরা কিভাবে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হয় সেটা শিখেছি, আমরা বোধহয় ওনার কাছ থেকে মাকে কিভাবে ভালোবাসতে হয় সেটা শিখেছি। ওনার একটা আমার আমার যতটুকু মনে পড়ে ওনার একটা ইন্টারভিউ ছিল মাকে নিয়ে, ওখানে আমি যতক্ষণ মাকে নিয়ে কথাগুলো বলছিলেন আমি ততক্ষণই কাঁদতেছিলাম। ঠিক আছে, একটা মানুষের ভেতরে মাকে নিয়ে এতটা ভালোবাসা থাকতে পারে, এটা আসলে মানে, এটা আনবিলিভেবল। এইটার থেকে শেখার আছে প্রতিটা সন্তানের, এটা থেকে শেখার আছে প্রতিটা মানুষের কিভাবে মা আসলে ইয়ে হতে হয়, হাম্বল হতে হয়। তো ভাইয়া আমার কাছে আসলে থ্যাংক ইউ শাহিন আমাদের সাথে শেয়ার করার জন্য। আসলে বসের এরকম অনেক ইতিহাস অনেকের সাথেই জড়ায় আছে, আমাদের অনেকের কাছেই, অনেকের সাথে। আসলে জানি না অনেক টাফ যে আজকে উনি আমাদের মাঝে, বাট ওই যে যেটা বলছিলাম যে উনি আসলে বেঁচে নেই, তারপর আমাদের মাঝেই আছেন, ইনশাল্লাহ থাকবে আমৃত্যু। মাসুদ ভাইয়া, আমরা আপনার জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ ভাইয়া বলেন, আপনাকে এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে স্ট্রিমার চেহারা পছন্দ করেছে এখন নাকি? মাশাআল্লাহ, আপনাকে ভালো দেখাচ্ছে ভাইয়া, অনেক সুন্দর সুন্দর কথাগুলো শুনছিলাম। আমি আমি ইউজুয়ালি এতক্ষণ থাকতে পারি না কনসেন্ট্রেট, বাট আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আসলে উনি, আমি একটা মেমোরি শেয়ার করি। জি ভাইয়া। যে 2004 সালে আর কি 2 ডিসেম্বর, আমার ভুল না হলে আর কি, খালাম্মা মারা যান আর কি এরকম। তা আমাদের ভয় ছিল, উনি খালাম্মা তো অনেকদিন অসুস্থ ছিলেন, ওনার ক্যান্সার ছিলেন, তো অসুস্থ ছিলেন। তো বস এত বেশি মা ভক্ত, মানে আমরা সবাই কম বেশি মায়ের কে না ভালোবাসে, বাট একটা আছে না যে বিয়ন্ড এক্সপেকটেশন আর কি, ওনার লেভেলটা ডিফারেন্ট। যদি খালাম্মা যদি বলে যে অপুত তোর কলিজা এখন কাটি দে, তো বস হয়তো এরকম কেটে কলিজাটা বের করে দিবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? বসের ব্যাপারটা এরকম ছিল। তো আমরা মানে বিশেষ করে সবাই বলবো, আমি আমার একার কথা বলবো না, যে ওই দিন 3টা না 4টা শো ছিল, এরকম কিছু একটা হবে। 3টা না 4টা শো ছিল, 2টা শো মনে আমরা করছি। আমার হাসপাতাল থেকে ফোন আসলো যে নিয়ে আসো, পরবর্তী না হচ্ছে না, আমি আর একটা কমিটমেন্ট করে রাখছি, যেতে হবে। তা আমরা সবাই বাধা দিলাম যে না, যাওয়া যাবে না, চলেন ওখানে চলেন। তো পরে আমরা লাস্ট শোটা ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে দিয়ে আমরা ওখানে গেলাম। রাতে সবাই চলে গেল, আমরা ছিলাম, বসের ভাইরা ছিল, বস ছিল না, আমি ছিলাম। তো শেষ রাতের দিকে আমাদের ভয়, মানে জিনিসটা হচ্ছে বলার আগে বলিনি, আমার খুব ভয় ছিল কি, যে খালাম্মা যদি মারা যান তাহলে বসকে বাঁচাতে পারবো না। আমার ভিতরে এটা কাজ করছিল সবসময়, কারণ উনি এত বেশি ওনার সাথে অ্যাটাচড, এরকম বিষয়টা এরকম যে যেটা কেটে দিলে উনিও থাকবেন, এরকম একটা ব্যাপার। অনেকটা নারের মতো, একজন চলে গেলে আরেকজন বাঁচবেন, এরকম একটা ব্যাপার। মানে এত একটা ইয়ে ছিল, ভয় ছিল। তো
আমার ভিতরে এই জিনিসটা কাজ করছে। তখন আমার খুব বেশি দিন হয়নি, আমার 1 বছর মতো হয়েছে এলআরবিতে জয়েন করা, এবং আমি তখন খুব ক্লোজলি কাজ করি বসের। খালাম্মা এরকম বললেন যে মানে তোমরা যাও, আমি আর মেজো ভাই চলে গেলাম। বস ছিল, ছোট ভাই ছিল। তো একটা পর্যায়ে খালাম্মা একটা পর্যায়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমার কাছে ফোন আসলো তাড়াতাড়ি, আমি এসে বাসাতে পৌঁছাতে পারিনি, পৌঁছে আর কি তখনই ফোন, চলে গেলাম। গিয়ে আমি তো, আমার ভয় হচ্ছে যে খালাম্মা তো একটা কিছু না কিছু একটা হবে, কারণ ওনার তো অসুস্থ যাচ্ছেন, তো বসকে কিভাবে সামলাবো। আমি সারাটা রাস্তায়, তখন আমার গাড়ি ছিল না, আমি রিক্সায় করে যাচ্ছি আর চিন্তা করছি যে মানে বসকে গিয়ে কিভাবে আমি সামলাবো, মানে কি করব, অনেক কিছু। একটা পর্যায়ে যাওয়ার পরে মানে উনি জড়ায় ধরে উনি আমাকে বললো যে ম্যাস, আমি ছাদে গেছিলাম, মানে কাঁদতেছে তো, আমি মানে ছাদে গেছিলাম, সেন্ট্রাল হসপিটাল ছিল মেবি, হ্যাঁ সেন্ট্রাল হসপিটালে, যে ওখানে গিয়ে আমার কাছে স্পিরিচুয়াল আর কি বিষয়গুলো, এটা বসের সাথে যায়, বস অনেক এরকম বসের সাথে হয়েছে যে উনি দেয়ালের ওই পার দেখতে পায়, মানুষের চোখ দেখলে ওনার মনের ভিতরে কি আছে বলতে পারে আর কি। উনি এরকম একটি স্পিরিচুয়াল একটা মানুষ ছিলেন। উনি বললো যে আমার কাছে কে যেন আসলো একটা, এসে বললো যে তোর মাকে তো আমি তোকে দিছি, তোর মাকে তোর থেকে বেশি আমি ভালোবাসি, তোর মাকে তো আমি তোকে দিয়েছি, তোর মাকে আমি নিয়ে গেলে তুই কাঁদতে পারবি না, তুই ইয়ে করতে পারবি না, তো মানে তুই ইয়ে থাকবি, তোর মাকে আমি ভালোবাসি না তুই বেশি ভালোবাসিস। কথাগুলো হচ্ছে এমন, আমার গায়ের রুম খারাপ হয়ে যাচ্ছে এখনই বলতে গিয়ে, যে মানে আমি যে ভয় পাচ্ছিলাম যে ওনাকে বাঁচাবো কিভাবে, এটা হচ্ছে আল্লাহ, আমি বিশ্বাস করি এরকম যে কোন একটা মেসেঞ্জার, কোন একটা ফেরেশতা পাঠাইতেছে ওনাকে, যে ওনাকে জানান দাও যে আমি নিয়ে যাচ্ছি তোমার মাকে, সে তোমার থেকে আমার প্রিয়, এবং তুমি এটা রিয়েলাইজ করো, তুমি বোঝো এটা, সেই মেসেজটা দেওয়ার জন্য। এবং সেই মেসেজ উনি পাওয়ার পরে পুরাটা রাস্তা আমি অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে গেছি, আমি, খালাম্মা, ওনার বডি এবং বস আর সামনে ড্রাইভার নিয়ে গেছি সারা রাস্তায়। তো ওনাকে আমি ওই চেঞ্জটা ওনার ভিতরে আমি তখন পেয়েছি যে ওনার ভিতরে ঐশ্বরিক একটা শক্তি চলে এসছে, হ্যাঁ, যে আমার মাকে তো আমার থেকে বেশি ভালোবাসে আল্লাহ, আল্লাহ নিয়ে গেছে, তাহলে আমি তো মানে আমার তো কাঁদলে হবে না, আমি তো এরকম পাগলামি করলে হবে না, আমাকে ইয়ে থাকতে হবে। মানে এই যে বিষয়গুলো ওনার সাথে এরকম অসংখ্য ঘটনা আছে যে স্পিরিচুয়াল আর কি, যে আমার মনের মধ্যে কি চলছে উনি দেখলে বুঝতে পারে। উনি অনেক কিছু করেছে যেগুলো ডান হাত বলে না, যে ইসলামিক শরিয়া মোতাবেক যে ডান হাত দিলে বাম হাত জানতে পারবে না, অনেক কিছুই করে গেছেন। আমি হয়তো জানি কিছুটা, কিন্তু বলা যাবে না, এটা বলা নিষেধ আছে। জিনিসটা হচ্ছে কি, উনি অনেক কিছু দেখতে পেতেন, আমাদের মধ্যেও অনেক আছে যে চোখ দেখলে বলতে পারেন যে তোর আজকে এই প্রবলেম বা তোর কি খারাপ। যেমন আমাদের এবি কিচেনে একটা সময় ছিল যে আপকামিং গীতিকার, আর্টিস্ট, শিল্পী সবাই আসতেন, সবাই খাওয়া দাওয়া সবকিছু ওখানে হতো। উনি বলতে পারতেন, যে বুঝতে পারতেন যে কার মনের ভেতরে কি আছে বা কি হবে, কাকে এখন কার হাতে যে টাকা গুঁজে দিতে হবে, যার যাওয়ার ভাড়াটাও নাই বা খুব আশা নিয়ে আসছে, বা ওই জায়গাতে আমি পাঠাই দিলে হয়তো ওর কাজটা হয়ে যাবে, উনি ফোন করে বলে দিলেন যে ওর গানটা করে দাও বা ওই গানটা ছেড়ে দেন, রিলিজ করে দেন। মানে এইসব জিনিসগুলা উনি এত ভালো কাজ করে গেছেন যে তার প্রতিফলন আমরা ওনার মৃত্যুর পরপরই দেখতে পেয়েছে, যে এত মানুষ জানাজাতে আমার মনে হয় না আমি দেখেছি কোথাও এত মানুষ জানাজাতে হয়নি। আমার একটা প্রশ্ন ছিল ভাই আপনার কাছে, প্লিজ। ভাইয়ার একটা গান আছে যে 3.5 হাত মাটি, এই গানটার আমি বোধহয় আপনি তখন ভাইয়ার সাথেই ছিলেন না, আমি কিছুদিন আগের, অথবা কিছুদিন আগের, এটা আচ্ছা কিছুদিন আগের 97-8 দিকে, এটা হচ্ছে আমাদের বিষয় আল্লাহ। আচ্ছা 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 ভাইয়া, ওই সময়টা আপনি কি এই গানটা লেখার পেছনে
উনি কি কখনো আপনাদের সাথে শেয়ার করেছিলেন যে কেন এই গানটা কিভাবে আসলো তার মাথায়? না, এই গানটা বসের লেখা নয়, এই গানটা বাপ্পি খানের লেখা। আচ্ছা আচ্ছা, জি, বাপ্পি খানের লেখা। তো উনি মানে এই গান ছাড়াও উনি, আপনি জানি না আপনি শুনেছেন কিনা, যে কাফেলা নামে একটা অ্যালবাম করেছিলেন উনি। আচ্ছা আচ্ছা, যেখানে সবগুলো গানই ছিল হচ্ছে ইসলাম কেন্দ্রিক, আচ্ছা, ইসলামকে বেস করে গানগুলো করা। মানে প্রতিটা গানের মধ্যে গানের লিরিক গুলা অনেক, মানে ম্যাক্সিমাম লিরিক ওনার লেখা ছিল যে তোমার ইমানটা শক্ত করো, মানে তোমার সাদা কাফন, মানে তোমার শেষ পরিধানটা কি হবে, সাদা কাফনটা হবে। মানে আমার লিরিক গুলো এখন ইয়েতে নাই, কিন্তু ওটা শুনলে যে কোনো, যদি হুজুর মানে যারা এই যে ইমাম সাহেব আছে তারাও যদি শুনে তারাও ইয়ে হয়ে যাবে যে উনি এই ধরনের মানুষ ছিলেন, ওনার ভিতরে এইরকম চিন্তা ছিল। মানে উনি যেগুলো লিখে গেছেন, যেমন উড়াল দেব আকাশে গানটার, যদি ভালো করে আপনি পড়ে দেখেন গানটার ভিতরে, মানে সবকিছু চিন্তা করলে, তারপর হচ্ছে তিন পুরুষ, এক পুরুষে গড়ে ধন, এক পুরুষে খায়, এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই, বাস্তবিক মানে এগুলো তো হচ্ছে আমাদের ইসলামিক একটা ব্যাপার চলে আসে। উনি ওনার এই ভিতরে সবসময় স্পিরিট, বললাম না আমি, আমার আগে আমি এত ইসলামিক ব্যাপারটা ছিল না আমার ভিতরে। 2003 জয়েন করার পর থেকে আমি ওনার সাথে এত বেশি, উনি তখন খুব নামাজ কালাম পড়তেন এবং ইনসিস্ট করতেন, আর মাজার যাওয়া বা যেটাই হোক শরীক, মানে শরিয়া মোতাবেক যেগুলো হয় উনি এগুলো আমাদেরকে সবাইকেই বলতেন যে যার যেটা করণীয় সেটা করেছে। আমি আমার ভিতরে ওই জিনিসটা এসছে আর আমার কাছে খুব অবাক লাগছে এই বিষয়টা ভাইয়া, যে একজন মিউজিশিয়ান আমরা শুনলেই মনে করি বোধহয় ওনাদের লাইফস্টাইল ভিন্ন, ওনারা বোধহয় পার্টি, ক্লাব, ডান্স এগুলো নিয়ে থাকে ইউজুয়ালি। কিন্তু একজন মানুষের কাছে আপনি জয়েন করার পরে আপনি তার কাছ থেকে নামাজের ইন্সপিরেশন পেয়েছেন, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, দ্যাট মেক্স হিম ডিফারেন্ট দ্যান দি আদার্স। আই থিংক ভাইয়া যদি ভালো দিক বলি, আমি যখন জয়েন করি তখন তো অনেক ইয়াং ছিলাম, আমার বয়স খুব বেশি ছিল না। এখন যদি চুল দাড়ি পেকে গেছে, ভাইয়া স্টিল ইয়াং আছেন, আপনাকে এখনো কিন্তু ইয়াং লাগে, মানে যাই হোক অনেক ইয়াং ছিলাম আর কি। মানে বিষয়টা ওনার কাছে আর কি ছোট ভাই ছেলে যেভাবে উনি আমাকে করে, বাট উনি আমাকে গ্রুম করেছিলেন। উনি যেটা করেছিলেন হচ্ছে যে উনি বুঝতে পেরেছিলেন যে একে দিয়ে আমি, মানে আমার সাথে এ অনেক দূর যেতে পারবে, বা আমাকে বুঝতে পারবে, আমার হয়তো মনের ভাবটা বুঝতে পারবে। এই জন্য উনি আমাকে গ্রুম করেন, এবং আমি না জানা, আমাকে জানাই করেন নাই অনেক কিছু। আমি দেখেছি যে উনি আমাকে না জানিয়েই গ্রুম করেছেন, যে শিখিয়েছেন, বুঝিয়েছেন, আমি না জানা আমাকে জানাই করেন। তো এই বিষয়গুলো হচ্ছে যে আমার জীবনে বড় লার্নিং, আমার জীবনে চলার পথে। তখন ইয়াং ছিলাম, তখন বুঝতাম না, অনেক কিছু বোঝা শিখেছি, যে মানুষের সাথে বিহেভ কিভাবে করতে হয়, বা লো প্রোফাইল মেনটেন করতে হয় কিভাবে, নৈতিক ব্যাপারটাকে নিয়ে চলা, বা এটা আমার আগে থেকে ছিল, যে একটু নীতিগত ব্যাপার আমার আগে থেকে ছিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, ফ্যামিলি ভ্যালুস থেকে। তো উনি ওইগুলা থেকেও গাইড করতেন খুব। একটা পর্যায়ে উনি আমাকে একদম পুরো আইসোলেটেড করেই রাখতেন, যে তখন ওনার পার্সোনাল সব কিছুই টেক কেয়ার করা। তো এই অনেক কিছু শিখেছি আসলে। মানে মানুষ শেখার তো শেষ নাই আসলে। সব থেকে মিউজিক্যাল জিনিস শেখার থেকে ইম্পর্টেন্ট গুড হিউম্যান বিং হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি এখন যদি বলে যাই, আমি আমার ভিতরে ফিলিংটা এরকম যে আমি রেডি টু টেক অফ। এখন যে প্যান্ডামিকে আমরা আছি, করোনা ভাইরাস, যে কোনো মুহূর্তে যে কোনো কারোর যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমরা কেউ চলে যেতে পারি, রেডি টেক অফ আর কি। তো সেই জায়গা থেকে আর কি আমি শুরু থেকে যেন এই পিঠটাকে, কাঁধটাকে আমি আমার কবরের বিছানায় রাখতে পারি, সেই গার্ডসটা, সেই ইমানি শক্তিটা সবসময় নিয়ে চলার চেষ্টা করি, যেন আল্লাহর কাছে গেলে বলতে পারি যে আল্লাহ, অন্যায় করে আসি নাই, হক মেরে আসি নাই, ঠকায় আসি নাই, আর কিছু হোক যাই হোক অনৈতিক কিছু করে আসি নাই। আমি আল্লাহ
আপনার কাছে এসেছি, এখন বাকিটা আপনি জানেন, যা গুনাহ করছি সেটা আপনার ব্যাপার। বাট নিজের কাছে থাকে না, এই জায়গা ক্লিয়ার করার একটা ব্যাপার থাকে না। আর একটা জিনিস সবসময়তেই যে আমরা অনেক কিছু বলি, মুখে একটা বলি, অন্তরে একটা বলি, যেটা এখন আমাদের নেচার। যে দজ্জাল আসার একটা যে বলে না, যে আমরা মুখে এক কথা বলবো, অন্তরে এক কথা বলবো, কিন্তু এই যে দুই কাছে দুইটা সিসি ক্যামেরা আল্লাহ লাগাই রেখে দিছে, তার কাছ থেকে কিভাবে বাঁচবো? সে তো আমার মুখ দিয়ে কি বলছি সেটাও রাইট করছে, আমার অন্তরে কি আমি চলছে সেটাও সে রাইট করছে। দুইটাই কিন্তু রাইটার রেকর্ডার অন আছে। তো আর্টিফিশিয়াল প্রিটেন্ড করে দেখিয়ে কোনো লাভ নেই ভাই। আলটিমেট ঠিকানা শুধু এক সমাধি 3.5 হাত মাটি, যেখানে আজকে আমার বস শুয়ে আছে। আমরা যতই আলাপ আলোচনা করি না, ওনার কোনো কাজে আসছে না। যদি 2 রাকাত নফল নামাজ পড়ে ওনার জন্য দোয়া কালাম করে যদি ওনাকে বক্সানো যায়, তাহলে ওটার কাজে আসবে। এখন যে এত বকবক করলাম, এত কিছু বললাম, ওনার কোনো কাজে আসবে না। কাজে আসবে কার? আপনার, আমার, বা এখানে যারা শুনছেন, যদি এখান থেকে ভালোটা রেখে খারাপটা বর্জন করেন, তাহলে কাজে আসবে। তাছাড়া ওনার কোনো কাজে আসবে না ভাইয়া। উনি যখন চলে গেছে, ওনার ব্যাংকে তালা মারা শেষ, ওই লোক আর খুলবে না। এইটা ঠিক ভাইয়া, যে যতই ভালো দেখায় না কেন যে বস আমি আপনাকে ভালোবাসি, আমি কলিজা দিয়ে দিব, অমুক তমুক হ্যান ত্যান, দেখে কোনো লাভ নাই, কোনো কিচ্ছু যাবে না। যাবে কি, ম্যাচ আমার জন্য কতটুকু দোয়া করছে, ম্যাচ আমার জন্য আজকে কি পাঠাইলো। আমি ভাইয়ার সাথে একটু সংযোগ করবো এই বিষয়টাতে। আসলে একটা মানুষ মরে গেলে বলে যে কিছু নিয়ে যায় না, আসলে সে 3টা জিনিস নিয়ে যায় ভাইয়া। একটা হচ্ছে তার ভালো কাজ, ভালো আমল, আরেকটা হচ্ছে তার সন্তানের, যারা সুসন্তান যারা আছে তাদের, আর হচ্ছে সদকায়ে জারিয়া, সে যদি কোনো সদকা করে যায়, দান সদকা, সেটার যে বেনিফিটটা এইটা তার সাথে যায়। সো এখন ভাইয়া যে ভালো কাজের পার্টটা আছে ভাইয়া, আজকে কিন্তু আপনার মাধ্যমে আমরা অনেকটাই জানলাম যে আসলে একজন মানবিক মানুষ কি কি ভালো কাজ উনি যে করে গেছেন তার একটু আইডিয়া আমরা পেয়েছি ভাইয়া। এন্ড দ্যাট ইজ দ্য লার্নিং ফর আস। আমার মনে হয় যে এটা প্রত্যেকের জন্য একটা শিক্ষণীয় জিনিস, এবং আপনার মাধ্যমে আমরা যেটা আজকে জানলাম, এই শিক্ষা থেকে মানুষ যদি ভালো কাজ করে ওইটার বেনিফিট কিন্তু পাবে। আমরা সুদ এই দুনিয়ায় চলে না, কিন্তু আখিরাতে ওইটাই চলবে ভাইয়া, যে আপনার ভালো কাজ। আলটিমেট ভিশনটাই তো এটা। আমি দুনিয়াতে যত কিছু করে যায় না কেন, ওই যে রেকগনিশন সবকিছুই বললাম, বাট আলটিমেটটা কি? এখন উনি যে যেখানে আছেন, ওনার হিসাব নিকাশ তো সে আখিরাতের দিন হবে। অনন্তকাল উনি ওই অন্ধকার কবরে শুয়ে থাকবেন। এখন হচ্ছে যে ওনার অন্ধকার কবরকে আমরা কিভাবে ফুলের বাগান বানাবো, কিভাবে এসি বা রুম বানাবো, কিভাবে ওনার ওইটাকে আরো সুগন্ধ ছড়াবো, ওনার জায়গাটা আরো ভালো করব, সেটা দায়িত্ব হচ্ছে আমরা যারা উত্তরসূরি, বা আমরা যারা ছেলে মেয়ে সন্তান ভাই ব্রাদার, ওনার আপন কাছের মানুষ যাদেরকে রেখে গেছেন, তাদের কর্ম বলে দিবে যে উনি কতখানি ভালো কাজ করে গেছেন। আমার যতবার হাত উঠবে ওনার জন্য, যতবার নামাজে গিয়ে ওনার জন্য দোয়া উঠবে, ততবার উনি বুঝবে যে আমি এফডিআর করে এসেছিলাম, যেটা প্রিমিয়াম পাচ্ছি। এক্স্যাক্টলি। ভাইয়া, আজকে আসলে আমরা আমাদের এই আয়োজনের অন্য আরেকটা মানে কারণ হচ্ছে যে আসলে আমরা যে যেখানেই আছি, বিশ্বের যে যেখানে বসে আছি, শাইন বসে আছে ফ্লোরিডায়, আমি রোমে, আপনি ঢাকায়, আবার এরকম কেউ সিডনিতে, যে যেখানেই আছি আমরা সবাই একসাথে বসের জন্য একটু দোয়া করব। আর সবাই মানে পসিবল হলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে একটু আজকের এই দিনটা প্রোগ্রাম শেষ করতে চাও। জি ভাই, আমার রিকোয়েস্ট আছে যে যারা মানে আপনার বাবা মা সবাইকে আমি একদম ইন জেনারেল বলি, আমার বসকে ভালোবাসার জন্য আমি বস বলি। আমরা মানে এটা এখানকার ব্যাপার, মানে আপনারা যাদেরই আত্মীয় বা আপন আত্মীয়, বাবা মা, খুব কাছের মানুষ মারা গেছেন, যেমন আমরা তো সবাই চাইলেই পারি না কবর জিয়ারত করতে যেতে, ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট হতে, এবং ইসলাম এটা মনে হয় বলাও নাই। আমরা প্রতিবার দোয়ার সময় হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে দোয়া বক্সাই দিই। আমরা সবাই যেতে পারি না, সবার নসিবিত নিশ্চয়ই রওজা মুবারক জিয়ারত করার নসিব হয় না। তো আমি জানি না, আমি ইসলামিক কথা বলছি, হয়তো অনেক আমার জ্ঞান নাই। তো যে যেখানে থাকবেন, আপনারা যদি 2 রাকাত নফল নামাজ পড়ে সবার জন্যই হাত তুলে দোয়া করেন, তাহলে আপনার
আপনি যে ওনাকে ভালোবাসেন কাউকে দেখাতে হবে না, আল্লাহ দেখলেই সেই মানুষটা তার প্রিমিয়ামটা পেয়ে যাবে, তার ইয়েটা পেয়ে যাবে, নেকিটা পেয়ে যাবে, সোয়াবটা পেয়ে যাবে, তার ভালো জিনিসটা পেয়ে যাবে। মানে আপনাকে প্রিটেন্ড করতে হবে না, দেখাতে হবে না, আমাদের কাউকে দেখাতে হবে না যে আমরা ভালোবাসি আমার বাবাকে, আমার মাকে, আমার বসকে, আমার অমুককে তমককে, শাশুড়িকে শ্বশুরকে। প্রিটেন্ড করতে হবে না, কাউকে বলতে হবে না। নামাজে বলে শুধু আল্লাহকে বলবেন, আপনার দোয়া গ্যারান্টেড হয়ে যাবে ইনশাল্লাহ, এবং যার জন্য করছেন তার কাছে পৌঁছে যাবে, এবং সেটাই হচ্ছে সব থেকে উত্তম। আর আজকে যা বক বক করলাম মাফ করবেন সবাই, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালোটাকে রাখবেন, খারাপটাকে বর্জন করবেন। যদি কোনো খারাপ কিছু থাকে সেটাকে অবশ্যই ফেলে দিবেন, ফেলে দিয়ে ভালোটাকে রাখবেন। আর দিনের শেষে আমি জানি আমরা তিনজনই মুসলিম, আমরা ইসলাম আমাদের মূল জায়গা, তো সেই জায়গাটাকে আমরা ঠিক রেখেই আমাদের জীবন ধারণ করতে হবে। আমরা যত মিউজিশিয়ান হয় যাই হই না কেন, বাট ওইটা আমাদেরকে ঠিক রাখতে হবে। এক্স্যাক্টলি নাইস টু হিয়ার ফ্রম আ মিউজিশিয়ান। মানে এটা আসলে সবুজ তুই আমার সাথে একমত হবি কিনা জানি না, একজন আইয়ুব বাচ্চুর আসলে রেখে যাওয়া কিছু কি বলবো ইম্প্যাক্ট আমরা বোধহয় আজকে ভাইয়ার মুখ থেকে, আমি আই নেভার এক্সপেক্টেড দিস কাইন্ড অফ ওয়ার্ডস ফ্রম আ মিউজিশিয়ান। আই এম সরি টু সে, বাট দিস ইজ হোয়াট একজন মানবিক মানুষ যে তার মানবিকতা কোথায় কোথায় রেখে যেতে পারে তার মানে প্রমাণ এটা। মাশাআল্লাহ ভাইয়া, মানে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আসলে, আমরা সবাই দোয়া করি আপনাদের সবার জন্য, এট দ্য সেম টাইম ভাইয়ার জন্য। আমরা সবার জন্য দোয়া করব। আচ্ছা ভাইয়া, আমরা সবুজ তুমি শুরু করো, কি করবা? আমি শামীম ভাই আবার নেটওয়ার্কের প্রবলেমের কারণে জয়েন করতে পারছে না। উনি আমাকে মেসেজ করেছে, উনি ট্রাই করছেন। আসলে ওনাদের ওখানে মেবি আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম বেশি। উনি আসলে ওয়াইফাইতে নাই, ডেটাতে আছেন, তো মেবি প্রবলেম করছে। এনিওয়ে মাসুদ ভাই, আমরা অবশ্যই আজকে আমাদের ইচ্ছা ছিল যে বসের জন্য আমরা একটা দোয়া করব আমরা একসাথে সবাই মিলে। এখন সেটার আগে কাজে লাগবে। জি, আমরা যে যেখানে আছি, আমরা যারা বসের ফ্যান, আমরা সবাই একসাথে হাত তুলে বসের জন্য দোয়া করব আজকের এই দিনে। আমার মনে হয় এর চেয়ে বড় মানে ওনার জন্য দেওয়া আমাদের এর চেয়ে বড় আর কিছু নাই। আমরা এর চেয়ে বড় আর কিছু করতে পারবো না। তার আগে ভাইয়া একটু আমি যে আপনার সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। ভাইয়া আপনাকে আসলে আমরা মিডিয়াতে তো পাই না, আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই ভাই। আপনাকে কি আমরা দেখতে পাবো সামনে কোনো কিছুতে, বা একটু জানতে চাচ্ছিলাম আপনার ফিউচার প্ল্যানিং নিয়ে একটু যদি আমাদেরকে শেয়ার করতেন, কারণ আমরা আপনাকে আসলে মিস করি, বসকে তো মিস করি। আজকে বসকে নিয়ে আমরা ইয়ে করি, আমরা যখন দরকার আরেকদিন আড্ডা দিব। আর স্ট্রিম ইয়ার্ডে তো ফ্রি, সমস্যা নাই। ওকে ফাইন, ঠিক আছে। মাসুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দিচ্ছেন। আমরা আসলে আজকের দিনে চাচ্ছিলাম বসের জন্য একটা দোয়ার আয়োজন করতে, তো সেই অনুযায়ী এখন আমরা একটু বসের জন্য একটু দোয়া করি সবাই মিলে। ভাই আপনার ক্যামেরা কিন্তু আবার বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি না আপনাকে আমরা। ঢাকাতে আসলে এমনি খুব নেটওয়ার্ক ঝামেলা করছে। আচ্ছা এটা অনেক অফই থাকুক, অসুবিধা নাই। সূরা কালাম পড়ে শুরু করেন। শাহিন ভাই, আপনাকে রিকোয়েস্ট করব। না ভাইয়া, আমার মনে হয় কি ভাইয়া কাছের মানুষ, ভাইয়ার এবং আমি যা বুঝতেছি মাশাআল্লাহ ভাইয়া, ইউ নো ইট বেটার। ভাইয়া আপনি করেন, আমরা হাত তুলি পাশ থেকে। না প্লিজ আপনারা আজকে আমরা অনেক সারাদিনই করছি, আপনি করেন। আমরা পৃথিবীর যে যেখানেই আছি না কেন, সূরা কালাম যেটা নিয়ম আছে, একটা কবর জিয়ারত করা বা দোয়া করার যে নিয়ম আছে, সেইভাবেই একটা প্রসিডিউর করেন, করে আমরা দোয়াটা করি ওনার জন্য। আমরা মনে মনে যে সূরা কালামগুলো পড়তে হয় সবাইকে বলে দেন, সেটা পড়ি আমরা যে দোয়াটা মানে যে কালাম পারি সেটাই পড়ি, অসুবিধা নেই। আসলে আমি তো আসলে অত ভালো জানি না, ভাইয়ার ভক্ত হিসেবে এখানে আসা। তো আসলে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্যাড পার্ট থাকে। ভাইয়ার মতো আমারও মা ক্যান্সারে মারা গেছেন, আমার আব্বা মারা গেছেন তার কয়েক বছরের মাথায়। তো এইভাবে আসলে আমরা আমাদের কাছের মানুষগুলোকে, হ্যাঁ সবুজ কিছুদিন আগে হারিয়েছে। তো ইটস মানে আপনি সবথেকে বেশি ফিল করতে পারবেন, মানে আপনি সবথেকে বেশি আপনি দোয়া করেন ভাই, প্লিজ। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, আপনি দোয়া ধরেন,
ওর মধ্যে বস চলে আসবে, আমাদের হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে। দোয়া করেন। আমরা মনে হয় ওই দুরূদ শরীফ এবং সূরা ইখলাস এবং সূরা ফাতিহা পড়ে নিতে পারি যার যার মতো করে, তারপরে আমরা দোয়া শুরু করতে পারি। জি প্লিজ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। اللهم صل على كما صليت শুরু করেন। আচ্ছা, 1 মিনিট শাহিন, আমরা যে যেখানে আছি সবাই একসাথে হাত উঠাই আজকে বসের জন্য। সবাই তার আত্মার মাগফিরাত কামনা করে একটু দোয়া করি, সবাই আমাদের সাথে শামিল হবেন, এটা আমার সবার কাছে অনুরোধ রইল। হ্যাঁ শাহিন শুরু কর। আমার আসলে প্রথম মানে অন ক্যামেরা দোয়া করা আমি কখনো আসলে করি নাই, সো আমার ভুল ত্রুটি হইলে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। আমরা সবাই নিজের মতো করে করি, আমি জাস্ট আমার আল্লাহ। কথাগুলো হয়তো আমার মতো করে বলবো, কিন্তু আপনারা সবাই সবার মতো করে চাইবেন আল্লাহর কাছে। Sure. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ইয়া আল্লাহ, ইয়া পাক পরওয়ারদিগার, ইয়া আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি গাফুরুর রহিম, তুমি সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা আসলে কিছু পাপী বান্দা। ইয়া আল্লাহ, পৃথিবীর এক এক প্রান্ত থেকে তোমার কাছে হাত তুলেছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি বিশ্ব জাহানের মালিক, তুমি তো জাহানের মালিক। ইয়া আল্লাহ তুমি জীবন মৃত্যুর মালিক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সবকিছুর মালিক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি এই জীবনটা আমাদেরকে দিয়েছো আল্লাহ। ইয়া আল্লাহ এই জীবনটা তোমার দেয়া। ইয়া আল্লাহ এই জীবনটা তোমার হুকুমে একদিন তোমার কাছে পৌঁছে যাবে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যেমনি করে পৌঁছে গেছে আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা যখন তারা জীবদ্দশায় ছিলেন আমরা কখনো ভাবি নাই যে তারা আমাদেরকে ছেড়ে চলে যাবে। এরকম ভাবতে আমাদের আসলে কষ্ট হয়েছে, কিন্তু যারা চলে যাওয়ার পরে বুঝতে পেরেছি যে এই চলে যাওয়াটা আসলে তোমার ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার হুকুমে সবকিছু হয় আল্লাহ। ইয়া আল্লাহ গাছের পাতাটা তোমার হুকুম ছাড়া নড়ে না। ইয়া আল্লাহ আমরা তো কিছুই না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই দিনে আমাদের আমাদের ভাই যিনি কিনা ইয়া আল্লাহ একজন মানবিক মানুষ ছিলেন। ইয়া আল্লাহ যিনি কিনা একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। ইয়া আল্লাহ যিনি কিনা একজন মায়ের ভক্ত ছিলেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কোটি কোটি মানুষের হৃদয়ে এই মানুষটা জায়গা করে নিয়েছেন তার কর্ম দিয়ে, তার সৃষ্টি দিয়ে, তার ভালোবাসা দিয়ে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও আল্লাহ, যদি কোনো ভুল ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই মানুষটার ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও আল্লাহ। তোমার ক্ষমার কাছে আমাদের পাপগুলো খুবই ক্ষুদ্র। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার ক্ষমার কাছে আমাদের পাপগুলো খুবই ক্ষুদ্র। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি তোমার রাসূল পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ইয়া আল্লাহ, যিনি কিনা আমাদেরকে এই মেসেজটা দিয়েছেন যে ইয়া আল্লাহ আমরা যদি পাহাড় সমান গুনাহ নিয়ে তোমার সামনে হাজির হই, তুমি আল্লাহ তুমি সেই গুনাহকে নিমিষেই ছেড়ে দিতে পারো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার ক্ষমতার কাছে আমাদের পাপগুলো হয়তো খুবই ক্ষুদ্র। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ভাইকে ইয়া আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ আইয়ুব বাচ্চু ভাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের বাবা মা যারা কবরবাসী হয়েছেন, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ আমাদের আগে পরে যারাই কবরবাসী হয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা পাপী বান্দা, আমরা অনেক কিছু জানি না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের অজ্ঞতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দিনের পথে চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ভুল ভ্রান্তি থেকে দূরে রাখো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের নফসকে শয়তানের
বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে তুমি বাঁচিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আমিন। করে যাই আল্লাহ, আমরা ভুলের সাথে সংযুক্ত হয়ে যাই আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় অনেক সময় অনেক অন্যায় কাজের সাথে যুক্ত হয়ে যাই আল্লাহ। আমাদেরকে সেই ধোঁকা থেকে তুমি বাঁচিয়ে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, মৃত্যুর সময় আমাদের মুখে কালমা নসিব করায় আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি মৃত্যুর সময় কলমা নসিব করাইও আল্লাহ। ইয়া আল্লাহ, কলমা নসিব করাইও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আমরা সবাই প্রত্যাবর্তিত হব ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, জান্নাতে তুমি আমাদের জন্য আমাদের প্রত্যেকের দেখা করার সুব্যবস্থা করে দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা যেন আমাদের বাবা মা ভাই বোন সবার সাথে আবার সেই জান্নাতে মিলিত হওয়ার সুযোগ পাই ইয়া আল্লাহ। আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, দুনিয়ার জীবনে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো ইয়া আল্লাহ, এবং আখিরাতের জন্য আমাদেরকে প্রস্তুত করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, প্রত্যেককে তুমি মাফ করে দাও আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয়ুব বাচ্চু ভাইকেও তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বোনরা মাফ করবেন, আমরা কান্না করতে, যারাই দেখতেছেন আমাদেরকে মাফ করবেন আপনারা। আমিন। আমরা সবাই একসাথে আমাদের বস, আমাদের গার্জিয়ান, আমাদের বড় ভাই, আমাদের রক মিউজিকের, বাংলাদেশ মিউজিকের আইকন, উনি, ওনাকে নিয়ে এতক্ষণ আলোচনা হলো, আমরা ওনার অনেক কথা শুনলাম এবং আমরা তার জন্য দোয়া করলাম। আল্লাহ, আমি আশা করি আল্লাহ আমাদের এই দোয়াটা কবুল করে নেবেন। আমিন। আমরা যে যেখান থেকেই ছিলাম আজকে একসাথে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক এবং আমাদের সকলের দোয়াটা তার উপর কবুল করে নিক তার জন্য। ভাইয়া, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন, আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করব আর কি আমাদের অনুষ্ঠান। না, আমাদের সবার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আপনারা যে যেখানেই থাকেন আমার বসের জন্য দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, নামাজের বক্তে সিজদার সময় দোয়া করবেন, সিজদা দেওয়ার সময়। আর দোয়াতে ওনাকে স্মরণ করলেই ওনাকে ভালোবাসা দেখানো আর কোনো ওয়ে নাই, একটাই ওয়ে, যে ওনার জন্য যত বেশি কোরআনে পাক থেকে, কোরআনে কারিম থেকে তেলাওয়াত করা বা কোরআন পাক সূরা কালাম পড়া, ওনার জন্য যত বেশি দোয়া খায়ের করবেন, সাদকায়ে জরিয়া করবেন, ওনাকে ভালোবাসা দেখানো হবে। আর কোনো মাধ্যম নাই ওনাকে ভালোবাসা দেখানো। আর যেগুলো দেখাবো আমরা, এগুলা ওনার কাছে, ওনার কোনো কাজে আসবে না। সো এটাই মেসেজ, যে দোয়া করার জন্য কোথাও আসতে হবে না, কোথাও যেতে হবে না। আপনি নিজের জায়গায়, নিজের জায়নামাজে বসেই দোয়া করতে পারবেন। আপনার পরিবারের আপন আত্মীয়র সাথে দোয়া করার সাথে সাথে ওনার নামটাও স্মরণে রাখবেন, তাহলে ওনার কাছে পৌঁছে যাবে আপনার ভালোবাসাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাতের ভালো জায়গায় রাখবেন এবং ওনার খবরকে সুন্দর রাখবেন, ওনাকে ভালো রাখবেন, আর কবর আযাব থেকে ওনাকে মুক্ত রাখবেন। এই দোয়াটা যদি সবসময় আমরা করতে পারি ওনার জন্য, যে ওনার আর কিছু চাওয়ার নাই আসলে ওনার জন্য, এটাই চাওয়া। লোক দেখানো কোনো কিছু করে কোনো লাভ নাই। আপনিও গুনাহগার হবেন, আমিও গুনাহগার হব, আমরা সবাই গুনাহগার হব। লোক দেখিয়ে ভালোবাসা দেখানো যায় না, করা যায় না। যা করবেন মন থেকে করবেন, জায়নামাজে বসে করবেন, সেটাই হবে ওনার জন্য সব থেকে বেশি ভালোবাসা দেখানো। এক্স্যাক্টলি। ধন্যবাদ ভাইয়া, মাসুদ ভাই। আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামীম ভাইও ছিল আমাদের সাথে, আসলে উনি ওনার ব্যস্ততার কারণে বা নেটওয়ার্কের কারণে আমাদের থেকে ডিটাচ হয়ে গেছেন। শামীম ভাইকেও আমাদের থেকে ধন্যবাদ, আর শাহিন তোকেও আমাদের জন্য পক্ষ থেকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আল্লাহ আমাদের বসকে জান্নাতবাসী করুক, ওনাকে আমরা মনে রাখবো আজীবন, মনে রাখতে হবে। মনে রাখার মতো অনেক কিছু আমাদেরকে দিয়ে গেছেন, ওনার অবদান আসলে বলে শেষ করা যাবে না। আর আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি দোয়ার পরে আর আমিও আসলে আর কিছু বলতেও চাচ্ছি না। উনি যেখানেই থাকুক ভালো থাকুক, সবাই ওনার জন্য দোয়া করবেন। এই তো আজকের মতো এখানে শেষ করছি অনুষ্ঠান। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।
আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।